আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে লাইভ ক্লাসে আছি জারিন ওহি। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে পড়ছি। আজকে আপনাদের জন্য জার্নাল একাডেমি থেকে একটি লাইভ ইংলিশ ফ্রি ক্লাসে চলে এসেছি। তো সবাই একটু আমার সাথে যুক্ত হয়ে যান। আমরা একটু ওয়েট করি সবাই জয়েন হওয়ার। প্রথমে আমরা একটু আমাদের কোর্স সম্পর্কে দেখিয়ে দেই। আমাদের যে কোর্সটা, আপনারা আজকে এই কোর্সটারই ফ্রি ক্লাস পেয়ে যাবেন। আমি আপনাদের সাথে থাকছি জারিন ওহি, এমসিজে ডিইউ, সাথে স্মৃতি আক্তার ফাতেমা থাকছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম থেকে। উনি আপনাদের জিকে টিচার হিসেবে পড়াবেন। সাথে জয়নাল আবেদিন ভাইয়া থাকছেন, উনি আইবিএ ডিইউ থেকে পড়েছেন। সুমাইয়া বিনতে সাজ্জাদ আপু থাকছেন জেইউ আইবিএ। মোহাম্মদ রফিকুল আলম আলিফ ভাইয়া থাকছেন বিউপি এফবিএস। আবরার ইবনে জিম ভাইয়া থাকছেন বিউপি আইআর। আজকে আপনাদের এই কোর্সটায় কিভাবে পড়ানো হবে, কিভাবে ইংলিশ ক্লাসগুলো আমরা নিব, তার একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আজকে আপনাদেরকে একটা ফ্রি ক্লাস দেওয়া হয়েছে। এই ক্লাসটা আমি আজকে নিব। এই ক্লাসটা আগেও এই ক্লাসটা আমাদের কোর্সেও নেওয়া হবে, বাট আমরা জাস্ট এখানে এক্সপ্লেন করছি। আমরা জাস্ট এখানে দেখাবো যে আমাদের ক্লাসটা কেমন হবে। তো আপনারা প্লিজ অবশ্যই ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, একজন কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে ক্লাসের স্টার্টিংয়ে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে ক্লজ অ্যান্ড ভোকাবুলারি। আজকে আমাদের লাইভ ফ্রি ক্লাসে এই টপিকটি আলোচনা হবে। আচ্ছা, আমরা শুরুতে চলে যাচ্ছি। আমরা একটু পরে কমেন্ট পড়বো। তোমরা কে কে বুঝেছো আর কে কে বুঝোনি প্লিজ কমেন্ট করে জানাবে। আমরা একটু শুরু করি। আমরা প্রথমে আলোচনা করব হোয়াট ইজ ক্লজ। ক্লজ অ্যাকচুয়ালি কি? ক্লজ আর ফ্রেজ এই দুইটা জিনিসের মধ্যে অনেক সময় আমাদের গোলমাল লেগে যায়। তো এই জিনিসটা আমরা আজকে একটু ক্লিয়ার করে দেখব যে যেন এই দুইটার মধ্যে আর কোনো প্রবলেম না হয়। আচ্ছা, ক্লজ জিনিসটাকে অ্যাকচুয়ালি মানুষ ইগনোরই করে এক প্রকার। এটা তো ইম্পর্টেন্ট একটা টপিক, বাট তারপরও দেখা যায় যে মানুষ এটাকে খুব একটা পাত্তা দেয় না। তো আমরা এটা চাই না যে এমনটা হোক। তো আমি চাচ্ছি যে ক্লজটাকে তোমরা গুরুত্ব সহকারেই দেখো এবং অবশ্যই আমার সাথে কোঅপারেট করো। আচ্ছা, এখন হোয়াট ইজ ক্লজ আমি যদি বলি, এখানে একটা সংজ্ঞা আমি দিয়েছি যে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ ইটস ওন। আচ্ছা, এখন এটা কি বলা হয়েছে যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। আচ্ছা, একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। মানে কি, এখানে অবশ্যই সাবজেক্ট একটা মাস্ট এবং প্রেডিকেট একটা মাস্ট। এবং তারপর আসো স্ট্রাকচারে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং তার নিজস্ব একটা মিনিং থাকবে। স্ট্রাকচার সহ তার নিজস্ব একটা মিনিং থাকবে। এখন আমরা যদি ক্লজ বুঝতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে ফাইনাইট ভার্ব কি সেটা বুঝতে হবে। আমরা যদি ফাইনাইট ভার্ব বুঝতে চাই তাহলে অবশ্যই আমরা পরের স্লাইডে চলে যাই। ফাইনাইট ভার্বটা হচ্ছে ভার্বেরই একটা প্রকার। ভার্বের দুইটা ভাগে, ভার্বকে আমরা অনেকভাবেই ভাগ করতে পারি। তার মধ্যে একটা হবে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর একটা পার্ট থাকবে তোমার ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আবার আরেকটা পার্টে আসছে ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এন্ড
আমরা অবশ্যই যখন ভার্বের ক্লাসটা আমরা যখন পড়াবো তখন আরো ডিপলি আলোচনা করা হবে এখানে, ঠিক আছে? এখন হচ্ছে আমি এখানে ভার্বের দুইটা প্রকার, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, সেই সম্পর্কে হচ্ছে বলবো। আচ্ছা, তাহলে আমরা চলে যাই যে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি, এটা হচ্ছে চেনার জন্য। আচ্ছা, ফাইনাইট ভার্ব, আমি যদি ফাইনাইট ভার্বের সংজ্ঞা দিতে চাই, আমি প্রথমেই হচ্ছে বলবো যে ফাইনাইট ভার্বটা কি। আমি যদি নর্মাল তোমাদের ভাষায় বলি যে ফাইনাইট ভার্বটা কি, তাহলে আমি শুরুতেই বলবো যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা দেখে তুমি সেন্টেন্সের টেন্স বুঝতে পারবে। সেন্টেন্সের টেন্স বুঝতে পারবে এমন একটা ভার্ব হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আমি তিনটা ওয়ার্ড লিখেছি, একটা হচ্ছে ফ্লাইং, একটা ফ্লাই আর একটা হচ্ছে ফ্লিউ। এখন এখানে যে ফ্লাইং ওয়ার্ডটা আছে, এই ফ্লাইংটা দেখে কি আমরা টেন্স বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে? এই ফ্লাইং যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি না যে এটা কোন টেন্সে আছে। আমরা এটা বুঝতে পারছি যে এটা কন্টিনিউয়াসে আছে, কিন্তু এটা কোন কন্টিনিউয়াসে আছে, পাস্ট নাকি প্রেজেন্ট, তার জন্য আমাদের একটা অক্সিলারি প্রয়োজন। অর্থাৎ এই ফ্লাইং জাস্ট ভার্ব আইএনজিটা দিয়ে আমরা বুঝতে পারছি না যে এটা হচ্ছে কোন টেন্সে আছে, অর্থাৎ তাহলে আমরা এটা বলতে পারছি না যে এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটাকে আমরা ধরবো নন ফাইনাইট ভার্ব। আর ফ্লাই আর ফ্লিউ, এই দুইটা দেখেই আমরা বুঝতে পারছি একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। এই দুইটা দেখে আমরা বুঝতে পারছি একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। তার মানে এই দুইটা দেখে আমরা যেহেতু টেন্স বুঝতে পারছি, তার মানে এই দুইটা অবশ্যই ফাইনাইট ভার্বের এক্সাম্পল। আমি এখানে লিখে দিয়েছি যে ভার্ব 1 অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, ভার্ব 2 ভার্ব 3 এন্ড অক্সিলারি ভার্ব প্লাস V3, এই তিনটাই হচ্ছে ফাইনাইট ভার্বের অংশ। এই তিনটা পার্ট ফাইনাইট ভার্বের অংশ। তারপর আমরা চলে যাব নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্ব কোনগুলো? আমি নন ফাইনাইট ভার্বকে তিনটা ভাগে ভাগ করেছি, জিরান্ট, ইনফিনিটিভ আর হচ্ছে পার্টিসিপল। আমি একটু আগে একটা ওয়ার্ড এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে কোনটা হচ্ছে ফাইনাইট ভার্ব হবে আর কোনটা নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে অবশ্যই নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমার দেখতে হবে কি কি আছে। আচ্ছা, জেরান্ট। এখন আমরা প্রথম এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে জেরান্ট। জেরান্ট কি? ভার্ব আইএনজি অ্যাজ নাউন, অর্থাৎ ভার্ব আইএনজি যখন একটা নাউনের মতো কাজ করবে তখন আমরা সেটাকে জেরান্ট বলবো। তারপর আসি ইনফিনিটিভ। ইনফিনিটিভের মধ্যে কি কি থাকবে? 2 প্লাস V1 থাকবে, 2 প্লাস B প্লাস V3 থাকবে। এটা আমরা পড়েছি, আমরা ইনফিনিটিভ জানি, কিন্তু 2 প্লাস B প্লাস V3 এটাও যে ইনফিনিটিভ, এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা ইন্টারে মডিফায়ার্স পড়েছি, সেখানে আমরা ইনফিনিটিভের পরিচয় জেনেছি। সো আলটিমেটলি এখানেও ঠিক সেম, সেই ইনফিনিটিভটা আসছে। অ্যাকচুয়ালি কোনটা নন ফাইনাইট ভার্ব সেটা জানার জন্যই আমাদের এগুলো জানতে হবে। তারপর আসো পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপলের কি কি ভাগ আছে? ভার্ব আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল আর ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। দুইটাই পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর এগুলো কিসের মতো কাজ করে? এগুলো কাজ করে অ্যাডজেক্টিভের মতো। দেখো, আমি ভার্ব আইএনজি এখানেও দিয়েছি এবং আমি ভার্ব আইএনজি এখানেও দিয়েছি, জিরান্ডে। আমি জিরান্ডেও ভার্ব আইএনজি দিয়েছি, কিন্তু একটার ক্ষেত্রে কাজ করছে ভার্ব আইএনজিটা নাউনের মতো আর আরেকটার ক্ষেত্রে কাজ করছে ভার্ব আইএনজিটা অ্যাডজেক্টিভের মতো। আমি এখন এক্সাম্পলে চলে যাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব দুইটাই এক্সাম্পল দিয়ে হচ্ছে দেখিয়েছি। এখানে শুরুতে হচ্ছে ফাইনাইট ভার্বের এক্সাম্পলে চলে যাই। হি ওয়ার্কস ইন অ্যান অফিস। এখানে আন্ডারলাইন করা অংশটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব এটা কোন ফর্মে আছে? এটা V1 ফর্মে আছে। কেন? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাথে আমাদের আছে ভার্ব ওয়ার্ক, ওয়ার্কের সাথে যোগ হয়েছে এস। হি ওয়ার্কস ইন অ্যান অফিস, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপর দে প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে প্লেড, এই প্লেড ওয়ার্ডটা এটা কোন ফর্মে আছে ভার্বের? এটা ভার্ব 2 ফর্মে আছে, এটা পাস্ট ফর্মেটে আছে। তারপর উই ভিজিটেড দ্য মিউজিয়াম। এখন নর্মালি
আমরা V3ও সেন্টেন্সে ইউজ করি, বাট কোন V3 গুলো অ্যাকচুয়ালি ইউজ করি, যেগুলোর V2 আর V3 ফর্মটা সেম, অর্থাৎ একা ইউজ হতে পারে, বাট অনেকগুলো V3 এমন আছে যেটা একা ইউজ হতে পারে না। তাহলে যেগুলো একা ইউজ হতে পারে শুধুমাত্র সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে ধরবো। আচ্ছা, তারপর আমরা অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি একটা হচ্ছে এক্সাম্পল লিখেছি, সেটা হচ্ছে শি ওয়াজ গোয়িং টু স্কুল। এটা কি পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল দিয়েছি। অর্থাৎ আমি বলেছি এর আগেও যে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, এই যে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব আইএনজিও আমাদের ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে, তাই এটার একটা এক্সাম্পল দিয়েছি। তারপর দি সামস আর ডান বাই হিম, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। দি সামস আর ডান বাই হিম, অক্সিলারি ভার্ব প্লাস V3, অক্সিলারি ভার্ব প্লাস V3 দিয়ে একটি সেন্টেন্সের এক্সাম্পল আমি দেখিয়েছি। তোমরা সবাই আমাকে জানাও যে তোমরা কি যতটুকু পড়ানো হয়েছে এতটুকু কি বুঝতে পেরেছো? যদি কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছো আমাকে একটু জানাবে। আচ্ছা, এই স্লাইডটা তোমাদেরকে হচ্ছে প্রোভাইড করা হবে। তোমরা হচ্ছে এই স্লাইডটা থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারো, তোমরা গ্রুপে করতে পারো বা হচ্ছে আমাকেও পার্সোনালি করতে পারো, তো তোমাদের ইচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে এখন চলে যাই নন ফাইনাইট ভার্বে। আমরা নন ফাইনাইট ভার্বটা কি একটু বুঝে আসি। ওকে, তারপর আসি আমরা নন ফাইনাইট ভার্বে। এখানেও একটা ভার্ব আইএনজি আছে, আমরা ভার্ব আইএনজি দেখতে পাচ্ছি যে শুরুতে আছে কি না, রাইটিং। এটা একটা ভার্ব আইএনজি, রাইটিং। আমি একটু এই সাইডটা একটু মুছে দেই, আইটা দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, আচ্ছা, রাইটিং ইন ইংলিশ ইজ রিয়েলি ডিফিকাল্ট। এখানে রাইটিংটা কোথায় বসেছে? এই রাইটিংটা সাবজেক্টের প্লেসে বসেছে। সাবজেক্ট, রাইটিংটা সাবজেক্টের প্লেসে বসেছে, যার কারণে কি হয়েছে, এটা যেহেতু সাবজেক্টের প্লেসে বসেছে, আমরা নর্মালি জানি সাবজেক্টের প্লেসে কে কে বসতে পারে, নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে। তাহলে এটা যেহেতু সাবজেক্টের প্লেসে বসেছে ভার্ব আইএনজিটা, তাহলে এটা কি হিসেবে কাজ করছে? এটা অবশ্যই নাউন হিসেবে কাজ করছে। তার মানে এটাকে আমরা বলতে পারি কি, এটা একটা জিরান্ড। রাইটিং ইন ইংলিশ ইজ রিয়েলি ডিফিকাল্ট। ইংলিশে লেখা খুবই কঠিন। তাহলে এটা এখানে আমরা নাউন হিসেবে হচ্ছে রাইটিং ওয়ার্ডটা ইউজ করেছি। তারপরেটা হি ওয়ান্টস টু সি ইউ, এখানে অলরেডি একটা ভার্ব আছে ওয়ান্টস, তারপরে যেটা সেটা হচ্ছে টু সি, ইনফিনিটিভ। আচ্ছা, একটা জিনিস বলে রাখা ভালো যে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট একটা থাকে, সাবজেক্ট যদি একটা থাকে, ফাইনাইট ভার্বও একটাই থাকবে। কিন্তু নন ফাইনাইট ভার্ব অনেকগুলো থাকতে পারে। সাবজেক্ট যদি একটা থাকে তাহলে ফাইনাইট ভার্বও একটাই থাকবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব অনেকগুলো থাকতে পারে। এটাই একটা এক্সাম্পল। এখানে একটা মেইন ভার্ব, একটা ফাইনাইট ভার্ব হিসেবে ইজ এসেছে, আর এখানে ভার্ব আইএনজিটা কি হয়ে গেছে, তখন নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে, কারণ এখানে সাবজেক্ট একটা, রাইটিংটা নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তারপর হি ওয়ান্টস টু সি ইউ, এখানে ওয়ান্টসটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, টু সি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট কি একটা, হি, সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, আর আরেকটা যে ভার্ব আছে টু সি সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তারপরের এক্সাম্পল দেখি, দে নিড দ্য ওয়ার্ক টু বি ডান। এখানে দে নিড দ্য ওয়ার্ক, নিড, এখানে নিডটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর দেটা হচ্ছে একটা সাবজেক্ট। দে নিড দ্য ওয়ার্ক টু বি ডান, আর এই যে টু বি ডান এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তারপর আসি যে ভার্ব আইএনজি কিভাবে, ভার্ব আইএনজি যদি
ভার্ব আইএনজি যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। সেখানে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো ইউজ করব। দ্য মুভি ইজ বোরিং, দ্য মুভি ইজ বোরিং। আমরা বোরিং ওয়ার্ডটা নর্মালি ইউজ করি, আমরা সবাই ইউজ করি। আমরা বলি যে এই কাজটা অনেক বোরিং, স্কুলে যাওয়া বোরিং, কলেজে যাওয়া বোরিং, এগুলো আমরা বলি। আমরা বোরিং ওয়ার্ডটা খুবই ইউজ করি, বাট বোরিং ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানি না। বোরিং ওয়ার্ডটা অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ এবং সেটা হচ্ছে ভার্ব আইএনজি রূপে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং সেটাকে বলি আমরা পার্টিসিপল, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, প্রেজেন্ট পার্টিসিপল। তারপর আই এম রিয়েলি ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে কি ভয় পেয়ে যাওয়া। হ্যাঁ, ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া। এই ফ্রাইটেন্ডটা কোন ফরম্যাটে আছে? V3 ফরম্যাটে আছে, V3 ফরম্যাটে আছে, কিন্তু ইউজ হচ্ছে কিভাবে? অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যখন বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এইখানে সাবজেক্ট কি? নাউন কি? দ্য মুভি। দ্য মুভি হচ্ছে এখানে সাবজেক্ট। এই মুভিটা কেমন? মুভিটা হচ্ছে বোরিং, মুভিটার অবস্থা বোঝাচ্ছে। তার মানে এই জন্য এখানে সেটাকে অ্যাডজেক্টিভ। মাত্রই বলেছে যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। তারপর আই এম রিয়েলি ফ্রাইটেন্ড, এখানে কে ফ্রাইটেন্ড? এখানে নাউন যে সে ফ্রাইটেন্ড, আমি। সাবজেক্ট যে সে ফ্রাইটেন্ড, তার মানে সাবজেক্টকে যেহেতু মডিফাই করছে তাহলে এটাও হচ্ছে হবে সাবজেক্টকে যেহেতু মডিফাই করছে তার মানে এই V3টা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আই হোপ ফাইনাইট আর নন ফাইনাইটটা ক্লিয়ার হয়েছে মোটামুটি। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে হবে। তারপর ক্লজ, আমরা ক্লজে চলে যাব যেহেতু আজকে আমাদের টপিকটাই ক্লজ, তো আমরা ক্লজ থেকেই হচ্ছে শুরু করি। আচ্ছা, ক্লজ, ক্লজের 3টা পার্ট আছে, 3টা ভাগ। ক্লজের 3টা ভাগ আছে কি কি? প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের আরো 2টা নাম আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। আর তারপর আছে হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। 3টা ক্লজ টোটাল। আচ্ছা, প্রিন্সিপাল মেইন যে সে হচ্ছে একেবারে প্রধান, মানে সে একাই কাজ করতে পারে এরকম। আর সাবঅর্ডিনেট মানে কি? নরমালি কারো অধীন। সাবঅর্ডিনেট মানে কি? কারো অধীন। অর্থাৎ এই ক্লজটাও কারোর অধীন, ক্লজটা একা বসে না, ক্লজটা কারোর অধীনে থাকে। আর কোঅর্ডিনেট মানে কি? নরমালি কোঅর্ডিনেট মানে সমন্বয় করা, মানে একজন আরেকজনের সাথে কাজ করে একসাথে কাজ করা, জিনিসটা যেরকম সেরকম। তাহলে এটা কি? সমন্বয়। আচ্ছা, আমরা এখন একটু ডিটেলসে যাব। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজ নিজেই স্বাধীনভাবে কাজ করতে পারে এবং অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। এটা অনেক ইম্পর্টেন্ট, যে অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, এটা ইম্পর্টেন্ট। যে প্রিন্সিপাল ক্লজ যে সে নিজে একাই বসতে পারে, সে একা বসতে পারে। যেমন এক্সাম্পল কি? ইফ হি কামস আই উইল গো। এখানে বলতে হবে যে কোনটা একা কাজ করছে। নর্মালি ক্লজের স্ট্রাকচারে থাকে কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন এখানেও একটা সাবজেক্ট আছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা সাবজেক্ট আছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এখানে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে কিভাবে আলাদা করব? প্রিন্সিপাল ক্লজ এই 2টা ক্লজের মধ্যে প্রথমটা আছে কি? ইফ হি কামস, যদি সে আসে। তারপরেরটা কি আছে? আই উইল গো, তাহলে আমি যাব। মানে যদি সে আসে আমি যাব। যদি সে আসে, যদি সে আসে, এইটুকু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না এখানে। এটা যেহেতু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না, তাহলে এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে না। কারণ প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীনভাবে কাজ করে। যেহেতু ও একা বসতে পারছে না, ও একা কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না, তার জন্য এটা প্রিন্সিপাল ক্লজ হবে না। তাহলে প্রিন্সিপাল ক্লজ কি হবে? যদি এইটুকু আমরা বাদ দেই, তাহলে আই উইল গো এটাকে একা একটা সেন্টেন্স হিসেবে ইউজ হতে পারে, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে। যদি মনে হয় যে হ্যাঁ পারে, তাহলে এটাই হবে তোমার প্রিন্সিপাল ক্লজ। আর এখন এই আই উইল গো এতটুকু যদি আমি বাদ দিয়ে দেই, এই আই উইল গো এতটুকু যদি আমি বাদ দিয়ে দিই, ইফ হি কামস এতটুকু কি কোনো অর্থ প্রকাশ করতে পারে? পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে?
যদি না পারে তাহলে এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে না। যেহেতু এই ক্লজটা অর্থ প্রকাশ করতে এই ক্লজটার হেল্প লাগে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এই ক্লজটা অর্থ প্রকাশ করতে এই ক্লজটার হেল্প লাগে, এই জন্য এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আমরা তারপর পরের স্লাইডে চলে যাই সাবঅর্ডিনেট ক্লজের। আচ্ছা, আমরা কোঅর্ডিনেট ক্লজটা আগে শিখবো, তারপর সাবঅর্ডিনেট ক্লজ শিখবো, কারণ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজেরও আরো অনেকগুলো ভাগ আছে, আমাদের সেগুলোও শিখতে হবে আজকে। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? এখানে বলা হয়েছে দুই বা ততোধিক সমান গুরুত্ব বিশিষ্ট প্রিন্সিপাল ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করছি। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এন্ড, অর, বাট, yet, therefore, এটসেট্রা। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন আরো আছে, আমি জাস্ট বেসিক কয়েকটা বললাম। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোঅর্ডিনেট ক্লজে থাকবে, ইট ইজ আ মাস্ট। কারণ আমরা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজটা, কোঅর্ডিনেট মানে কি আমি একটু আগেই বলেছি যে কোঅর্ডিনেট মানে হচ্ছে সমন্বয়। তারপর এখানে বলা হয়েছে দুই বা ততোধিক সমান গুরুত্ব বিশিষ্ট প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজে প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকবে। এই যে এখানে দ্য ম্যান ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট, এখানে দ্য ম্যান ইজ অনেস্ট, ও একা বসতে পারছে, তার মানে অবশ্যই ও প্রিন্সিপাল ক্লজ। ও যেহেতু একা বসতে পারছে তার মানে ও একটা প্রিন্সিপাল ক্লজ। তারপর এখানে আই নো ইট, এটাও একা বসতে পারছে, একা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, তার মানে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। আর মাঝখানে কি আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। আমি একটু আগেই বলেছি যে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, যুক্ত আছে, কম্পাউন্ড সেন্টেন্স গঠন করেছে। তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ে এসেছো, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এইটা ম্যাচ করছে। একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, দুইটা ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ আছে। ঠিক আছে, আর ওরা যেহেতু একজন আরেকজনের সাথে সমন্বয় করছে তার মানে এই পুরাটুকুই কি একটা কোঅর্ডিনেটিং ক্লজ। ওকে, তারপর আমরা সাবঅর্ডিনেটিং ক্লজে চলে যাই। সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট মানে আমি বলেছি যে সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীন। সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীন, তার মানে অবশ্যই এই ক্লজটা একা কাজ করতে পারে না, একা অর্থ প্রকাশ করতে পারে না। যে ক্লজ তার অর্থ প্রকাশের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এই ক্লজগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইন্টারে পড়ে এসেছি বা 9-10-এও হচ্ছে এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়া হয়, তো তার মানে আমাদের এই সম্পর্কে অবশ্যই একটু আইডিয়া আছে। আর সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে নরমালি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গুলা হচ্ছে গঠন হয়। আমরা এখানে লিখেছি যে সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, আমি এখানে লিখে দিয়েছি। এই যে WH ওয়ার্ডস, অ্যাজ, ইফ, অ্যাজ সুন অ্যাজ, দো, অলদো, আনটিল, স্কার্সলি, হার্ডলি, আনলেস, বিফোর, দ্যাট, টিল, বিফোর, আফটার, এটসেট্রা। আমরা এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা দিয়ে দিয়েছি। তারপর এক্সাম্পল আছে, ইউ মে গো ওয়্যার ইউ লাইক, এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে আমরা ইজিলি বলতে পারবো এটা কি ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। আচ্ছা, এখানে আমি আগেই বলেছি যে WH ওয়ার্ডস, এখানে WH ওয়ার্ডস গুলা অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজেই ব্যবহার হয়। তারপর আসো, আই নো হু কেম হিয়ার ইয়েস্টারডে, এখানেও আরেকটা WH ওয়ার্ড আছে, এখানেও আরেকটা WH ওয়ার্ড আছে, আই নো হু কেম। আচ্ছা, দুইটা WH ওয়ার্ডের যেহেতু এক্সাম্পল দিয়েছে তাহলে একটা WH ছাড়া এক্সাম্পল দিই, আমি দো বা অল দো দিয়ে একটা এক্সাম্পল দেই। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা খুবই কমন একটা
বাক্য যেটা তোমরা অ্যাকচুয়ালি 9-10 থেকে পড়ে এসেছো। তো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ কি এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, অর্থাৎ এটা কি বলবো আমরা, দো হি ইজ পোর, এইটুকুকে আমরা বলবো কি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না, কিন্তু এটা কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। হি ইজ অনেস্ট, তার মানে ওইটা হবে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। ওকে, আমরা একটু আরেকবার বলে আসি যে আমাদের এই কোর্সটাতে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আজকে কোর্সেরই একটা ফ্রি ক্লাস তোমাদের সাথে হচ্ছে আমি নিচ্ছি। আমরা একটু কোর্সটা আরেকবার দেখে আসি, তোমরা অবশ্যই কোর্সটার সাথে যুক্ত হয়ে যাবে। কোর্সটাতে তোমাদের আরো আপু ভাইয়ারা আছে যারা তোমাদেরকে বাংলা, ইংলিশ, জিকে এটা নিয়ে তোমাদেরকে হেল্প করবে। সো অবশ্যই আমাদের সাথে কোর্সটাতে যুক্ত হয়ে যাবে। কোর্সের লিংক হচ্ছে দেওয়া থাকবে কমেন্টে, তোমরা একটু চেক করে নিও। ওকে, আচ্ছা আমরা এখন তাহলে হচ্ছে একটু কুইক চেক করে ফেলি যে আমরা এই ক্লজ থেকে কি বুঝলাম, কতটুকু বুঝলাম। আমি একটু কোশ্চেনটা দেখিয়ে দিই আগে। আই নো দ্যাট হি উইল কাম, দ্য আন্ডারলাইন পার্ট, এখানে দ্য আন্ডারলাইন পার্ট কতটুকু, এই যে আই নো এইটুকু, এই আইনোটা কোন, এই আইনোটা কোন ক্লজ হবে। এখানে আমার চারটা অপশন আছে, চারটা অপশন কি কি, অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, এ নাউন ক্লজ, এ প্রিন্সিপাল ক্লজ। আমরা বাকিগুলো এখনো পড়িনি, বাট তারপরও অবশ্যই এখানে আই নো, এখানে একটা কি আছে, এখানে একটা পূর্ণাঙ্গ সাবজেক্ট আছে, সাবজেক্ট। এখানে একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব কেন আছে, ফাইনাইট ভার্ব কেন বলছে ওকে, কারণ আই নো এটা দিয়ে আমি কি বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্স, এটা একটা প্রেজেন্ট টেন্স, আমি বুঝতে পারছি, তাই না? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আর কি লাগে, একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, তার মানে একটা ক্লজ। আর আই নোটা কি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে, ও কারোর হেল্প লাগছে ওর, আমি জানি, আই নো আমি জানি, তাহলে ও অবশ্যই একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে এখানে এটা অবশ্যই চোখ বন্ধ করে কি হবে, ডি হবে। আমরা অ্যান্সারটা দেখে আসি, অ্যান্সার ডি। ওকে, তোমরা অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলবে। এখানে আমি যে কয়েকটা কোশ্চেন দিয়েছি তোমরা চেষ্টা করবে যেন কোশ্চেনগুলো প্র্যাকটিস করো বাসায়, বা তোমাদের হাতের কাছে যদি খাতা কলম থাকে অবশ্যই তুলে ফেলবে। ওকে, তারপরে যাই আমরা। ওকে, তারপরের কোশ্চেন, which part of the sentence Rohim said that he was good is subordinate clause। এখানে বলা হয়েছে যে কোন পার্টটুকু সাবঅর্ডিনেট ক্লজ সেটা তোমাকে খুঁজে বের করতে। রহিম সেড দ্যাট হি ওয়াজ গুড, এইটুকের মধ্যে কোন পার্টটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে এসেছিল বায়োস্কুলের আন্ডারে 2007-08-এর। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে কোন পার্টটুকু হচ্ছে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে হচ্ছে কোন পার্ট, এখানে আমি হচ্ছে একটু বলি যে রহিম সেড, এখানে এই যে লাইনটা আছে রহিম সেড, এই রহিম সেড এতটুকু কি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। এতটুকু তো ক্লিয়ার যে দুইটাই ক্লজ, কিন্তু একটা ওরা কি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে? রহিম সেইড এটা কি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে? রহিম সেইড কি আলাদা একটা সেন্টেন্স হিসেবে ইউজ হয়, হতে পারে? অবশ্যই পারে। রহিম সেইড এতটুকু একটা আলাদা সেন্টেন্স হিসেবে ইউজ হতে পারে, কিন্তু দ্যাট হি ওয়াজ গুড, দ্যাট হি ওয়াজ গুড
এটাকে একটা আলাদা সেন্টেন্স হিসেবে ইউজ হতে পারে, দ্যাট হি ওয়াজ গুড পুরাটুকু। এখানে দ্যাটটা কি, দ্যাটটা হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। অবশ্যই দ্যাট দেখে আমি বুঝবো কি যেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, তার মানে এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের অ্যান্সারটা কি আমরা দেখে আসি। আমাদের অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। আমি যেটা বলেছি যে দ্যাট হি ওয়াজ গুড, এখানে দ্যাট হি ওয়াজ গুড, এটা দ্যাট হি ওয়াজ গুড, এটা যেন সে হয় ভালো, এরকম এটা কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হিসেবে আমরা ইউজ করতে পারবো না। সো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তারপর আসি আরেকটা কোশ্চেন। আইডেন্টিফাই দ্য ক্লজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু রেজ। আমি তাকে পাত্তাই দেইনি তাই সে রাগান্বিত হয়ে গেছে। এখন এটা দেখে আমি কি বুঝতে পারবো যে এটা কোন ক্লজ। এটা শুরুতে আমি হচ্ছে এখানে একটা কনজাংশন আছে, সেটা হচ্ছে সো, আর এটাকে বলা হয় হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সো কি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে এটা অবশ্যই একটা কি ক্লজ, অবশ্যই একটা কোঅর্ডিনেট ক্লজ। প্লাস এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। এই পুরোটুকু হবে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তারপর এই পুরোটুকু হবে কি প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন যুক্ত থাকে তখন সেটা হয়ে যায় একটা কোঅর্ডিনেট ক্লজ। তাই এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। অ্যান্সারটা দেখে আসি, অ্যান্সার এ। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। আমরা হচ্ছে তাহলে সামনে চলে যাব, আরো সামনে একটু কঠিন টপিক আসছে, যে আমরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের এখন হচ্ছে পার্ট বাই পার্ট হচ্ছে জানবো, ব্যাখ্যা করব। তো তোমরা হচ্ছে একটু অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলবে, প্লাস হচ্ছে অন্যান্য বিভিন্ন বইয়ে, তোমাদের অ্যাডমিশনের বিভিন্ন বইয়ে হচ্ছে ক্লজ রিলেটেড যেই কোশ্চেনগুলো থাকে তোমরা চেষ্টা করবে সলভ করে ফেলার। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ক্লজটাকে হচ্ছে তোমরা লাইটলি নিও না, কারণ ক্লজটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে বোথ ইভেন রাইটিং পার্টেও তোমাকে এই ক্লজটা হেল্প করবে। অ্যান্ড অবশ্যই তোমাদের সামনে অ্যাডমিশন অনেক ইম্পর্টেন্ট একটা জার্নি। সো এখানে ছোটোখাটো বেসিক তোমার অনেকই দরকার। অ্যাকচুয়ালি এমনও হতে পারে যে এমন একটা কোশ্চেন তোমার এসেছে যেটা তুমি কখনো দেখোই নি, তো বাট তোমার যদি বেসিক ভালো থাকে এমন হতে পারে যে তুমি কোশ্চেনটা অ্যান্সার করতে পেরেছো। তো এই যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব একটা সাবজেক্টের সাথেই বসে, একটাই ফাইনাইট ভার্ব বসে, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মাথায় রাখবে। তোমরা ডিউতে নর্মালি হচ্ছে আমাদের রাইটিং পার্ট আসে, এটা কোথা থেকে আসবে এটা তো অ্যাকচুয়ালি বলা যায় না, বাট আসবে যেহেতু, তো মানে ওই জিনিসগুলার ক্ষেত্রেও আমাদের এই বেসিকগুলা ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? কারণ তুমি যখন জানবে যে একটা সেন্টেন্স গঠন করতে, একটা কমপ্লেক্স সেন্টেন্স বলো, একটা কম্পাউন্ড সেন্টেন্স বলো, একজন শিক্ষার্থী যদি একটা সিম্পল সেন্টেন্স দিয়ে হচ্ছে তোমার প্যারাগ্রাফ লিখে, আর তুমি যদি একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে লিখো, অবশ্যই কারটা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে, কারটা বেশি হচ্ছে একটু ডিফারেন্ট মনে হবে। অবশ্যই যে কম্পাউন্ড দিয়ে লিখবে তারটা, কারণ হচ্ছে এটা একটু ডিফারেন্ট। কারণ সিম্পল সেন্টেন্স তো আমরা সবাই গঠন করতেই পারি, সিম্পলি তো লিখাই যায়, সিম্পলি একটা সেন্টেন্স তো লিখাই যায়, কিন্তু সেন্টেন্সটা যখন তুমি একটু মডিফাই করবে, জিনিসটা একটু চেঞ্জ করবে, তখন সেই জিনিসটার প্রতি হচ্ছে যিনি খাতা দেখবেন তার একটু দৃষ্টি সেদিকে বেশি যাবে, তার একটু ওইদিকে মনোযোগ বেশি যাবে, দৃষ্টি আকর্ষণ করবে ওই লাইনটা। সো এই ক্ষেত্রেও জিনিসটা এরকমই, যে এই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ এগুলো তোমাদের বেসিক বিল্ড করে, আর যার বেসিক ভালো অবশ্যই সে ভালো করবে অ্যাডমিশন টেস্টে। ইংলিশ কঠিন, কিন্তু ইংলিশ যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো, আই হোপ তোমরা ভালো করতে পারবে। ওকে, আমরা তারপরে চলে যাই।
আমরা এখন সাবঅর্ডিনেট ক্লজের তিনটা পার্ট হচ্ছে শিখবো। একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এগুলো সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের তিনটা ভাগ। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সাবঅর্ডিনেট ক্লজটা কি, সাবঅর্ডিনেট ক্লজটা কি এটা আমরা একটু আগেই পড়ে এসেছি। এই সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটা ভাগ আছে, কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এগুলো এক একটা পার্টস অফ স্পিচ, এটা তোমরা সবাই জানো যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো আমরা পার্টস অফ স্পিচে পড়েছি, ছোটবেলায় পড়েছি, বা আমরা পার্টস অফ স্পিচ পড়াবো আমাদের কোর্স যখন শুরু হবে তখন কোর্সের মধ্যেও তোমরা পেয়ে যাবে পার্টস অফ স্পিচের ক্লাস। আচ্ছা, তারপর আসো এখানে এখন নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আচ্ছা, এই ক্লজগুলো চিনতে হলে আমাদের প্রথমে অবশ্যই নাউন চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে, অ্যাডভার্ব চিনতে হবে। যদি আমরা এগুলোই না চিনি তাহলে আমরা কখনোই ক্লজগুলো আইডেন্টিফাই করতে পারবো না। ঠিক আছে, আমরা তাহলে আস্তে চলে যাই পরের স্লাইডে। দেখো, আমরা বলেছি যে ক্লজ নাউনের কাজ করে। নাউন অর্থ কি? আমি যদি নাউনের শাব্দিক অর্থ বলি সেটাকে আমরা বলি বিশেষ্য। কিন্তু নাউন অ্যাকচুয়ালি কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলি নাউন। তাহলে তুমি যদি নাউনটা প্রপারলি চিনতে পারো অবশ্যই তুমি নাউন ক্লজও চিনতে পারবে। বলেছি কি যে ক্লজ নাউনের কাজ করে, অর্থাৎ নাউন কোথায় কোথায় বসে, নাউন কোথায় কোথায় বসতে পারে। নাউন সেন্টেন্সের শুরুতে বসতে পারে, নাউন সেন্টেন্সের শেষে বসতে পারে, নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। তো নাউনের বিভিন্ন জায়গা আছে, নাউনের বিভিন্ন জায়গা আছে, অর্থাৎ নাউন যেই যেই জায়গায় ইউজ হয় সেই সেই জায়গায় তোমার এই নাউন ক্লজটাও ইউজ হবে। সেই সেই জায়গায় কি নাউন ক্লজটাও ইউজ হবে, অর্থাৎ নাউন যেখানে ইউজ হবে সেই জায়গায় যেই ক্লজটা থাকবে সেটাকেই আমরা বলবো নাউন ক্লজ। যেমন এখানে I know what he knows, এখানে what he knows এই এক্সাম্পলটা যে আমি দিয়েছি এখানে আমি আন্ডারলাইনও করেছি। এখানে আমি আন্ডারলাইন কেন করেছি? I know what he knows, এখানে what he knows, এখানে আমি যদি ভাবি যে এখানে what he knows এইটুকু নেই, এখানে আছে হচ্ছে ইট। ইট ইট দিয়ে আমি কি পুরোটাকে রিপ্লেস করতে পারছি? পারছি। হোয়াট হি নোজ, ও কি জানে, সেটাকে আমি ইট দিয়ে রিপ্লেস করেছি। আমি যেহেতু এটাকে রিপ্লেস করতে পারছি ইট দিয়ে, তাহলে আমি এটাকে অবশ্যই বলবো যে আই নো হোয়াট হি নোজ। এটাকে হোয়াট হি নোজ এটাকে আমরা বলবো একটা নাউন ক্লজ। এটাকে আমি একটা নাউন ক্লজ বলবো। দেখো ঠিকই এখানে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হিসেবে হচ্ছে হোয়াট হি নোজ, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। অবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহার হয়েছে তাহলে এটা অবশ্যই একটা নাউন ক্লজ। পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো নাউন ক্লজ কোথায় কোথায়, এখানে আমি বলেছি নাউন ক্লজ অ্যাজ, অর্থাৎ নাউন ক্লজ কি কি হিসেবে ব্যবহার হতে পারে এটা আমি এখানে দিয়ে দিয়েছি যে কি কি হিসেবে ব্যবহার হতে পারে। দেখো প্রথমে কি হিসেবে ব্যবহার হতে পারে, সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। সাবজেক্ট হিসেবে যে ক্লজটা ব্যবহার হচ্ছে এখানে, পুরো একটা ক্লজ এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আন্ডারলাইন করা ওয়েন হি উইল রিটার্ন, এই পুরাটুকু একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আর সাথে দেখো কি আছে, ভার্বটা আছে ইজ, ভার্বটা ইজ আছে, অর্থাৎ একটা সিঙ্গুলার ভার্ব আছে। এই পুরাটুকু যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আর হচ্ছে ভার্বটা ব্যবহার হচ্ছে ই, তার মানে এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে এইটা। এই ভার্বটার সাবজেক্ট কি? এইটা। এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে এটা। when he will return is uncertain, সে কখন আসবে এটা এখনো অনিশ্চিত, এটা বলা যাচ্ছে না। ঠিক আছে, when he will return is uncertain, তার মানে এখানে সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহার হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, এটাও একটা নাউন ক্লজ। ওকে, তার পরবর্তী যেটা সেটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। অবজেক্ট অফ এ ভার্ব একটু আগে আমরা যে এক্সাম্পলটা পড়েছি I know what he knows, এখানে কি হিসেবে ইউজ, নাউন ক্লজটা ইউজ হয়েছে একটা অবজেক্ট হিসেবে। ঠিক সেম ভাবে এখানে I know when he will come back, এখানে I know এর নোটা, এই নোটা কি ভার্ব, এই ভার্বটার অবজেক্ট হিসেবে
কে ব্যবহার হচ্ছে, এই when he will come back, এই পুরাটুকু ব্যবহার হচ্ছে। পুরাটুকুকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, পারি। যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, তার মানে আই নো when he will come back, এই পুরাটুকু কি একটা অবজেক্ট হিসেবে কাজ করছে, প্লাস এটা কি হিসেবে কাজ করছে, একটা নাউন ক্লজ হিসেবে কাজ করছে। তারপর আসি অবজেক্ট টু এ প্রিপোজিশন। অবজেক্ট টু এ প্রিপোজিশন, আচ্ছা, ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ ডান। ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ ডান। এখানে হাউ ইট ইজ ডান এটাকেও আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারি চাইলে। আবার তারপর এটা কিসের পরে আছে, অন। অন কি একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশনের পরে যে নাও এই যে ক্লজটা আছে সেটা, যে ক্লজটা আছে সেটা হচ্ছে একটা নাউন ক্লজ। ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ ডান, একটা প্রিপোজিশনের পরে আমরা একটা ক্লজ ব্যবহার করছি এবং সেটা হচ্ছে একটা নাউন ক্লজ। দেখো এখানে ইট ডিপেন্ডস অন ইট, এটাও কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায়, যেহেতু যায় এটাও একটা নাউন ক্লজ। ঠিক আছে, তাহলে নাউন ক্লজের ব্যবহারগুলো হচ্ছে কোথায় কোথায় হচ্ছে, প্রথমে আমরা পড়লাম যে সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, তিনটা ভাগে পড়লাম। এখন বাকি দুইটা তো আমরা পড়বো, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কমপ্লিমেন্ট টু এ ভার্ব। একটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, অর্থাৎ একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করার জন্য যেটা আমরা ইউজ করছি, যে পার্টটুকু আমরা ইউজ করছি সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। হার গ্রেট ফিয়ার ইজ দ্যাট শি মে ফেল। এখানে হার গ্রেট ফিয়ার ইজ দ্যাট শি মে ফেল, এখানে ইজ ভার্বের পরে যেই অংশটা বসেছে সেটা কি ভার্বটাকে কমপ্লিট করছে, যে তার ফিয়ারটা কি, কোশ্চেনটা কি, তার ফিয়ারটা কি, তার ফিয়ারটা কি একটা কোশ্চেন। তাহলে হচ্ছে হার গ্রেট ফিয়ার ইজ দ্যাট শি মে ফেল, এইখানে দ্যাট শি মে ফেল এইটুকু হচ্ছে তোমার নাউন ক্লজ, কারণ কি ও একটা কমপ্লিমেন্ট টু এ ভার্ব। এই যে ইজ, ওর ফিয়ারটা কি হয়, ইজ ওর ফিয়ারটা কি, সেই ভার্বটার একটা কমপ্লিমেন্ট হিসেবে এখানে হচ্ছে শি, দ্যাট শি মে ফেলটা ইউজ হচ্ছে, তার মানে এটাও একটা নাউন ক্লজ। ওকে, আমরা তারপর আসি অ্যাপোজিশন টু এ নাউন। Apposition to a noun. Okay, it is true that the girl is honest. Apposition to a noun দিয়ে কি বুঝাইছে, কি বুঝাচ্ছে এখানে, যে এখানে কোন কথাটা সত্যি, কোন কথাটা সত্যি, এখানে কি বুঝাচ্ছে, মানে পুরাটুকু একটা নাউনের মতো কাজ করছে না। দেখো ইট ইজ ট্রু দ্যাট দ্য গার্ল ইজ অনেস্ট, মানে একটা পুরাটুকু জিনিস যখন নাউনের মতো কাজ করে, তাহলে ইট ইজ ট্রু এটা হচ্ছে সত্যি যে ওই মেয়েটা অনেস্ট, তাহলে এইটুকু হচ্ছে এই নাউনটার কি হিসেবে কাজ করছে, এই যে এই দি গার্ল, দি গার্লের, আচ্ছা দি গার্লের হচ্ছে বাকি অর্থটুকু ফুলফিল করছে। তাহলে এটা কি, ইট ইজ ট্রু দ্যাট দ্য গার্ল ইজ অনেস্ট, এখানে দ্যাট দ্য গার্ল ইজ অনেস্ট অ্যাপোজিশন টু এ নাউন, এই এক্সাম্পলটা ইউজ হচ্ছে। আচ্ছা, দ্যাট দ্য গার্ল ইজ অনেস্ট, তাহলে এই পুরাটুকু কি হবে, আমরা এইটুকুকেও আমরা হচ্ছে নাউন ক্লজ হিসেবে ধরতে পারি। ওকে, তারপর আসি আমরা একটা ছোট একটা কুইজ করে ফেলি আমরা অলরেডি। দেখো, আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট, আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট। একটা জিনিস মাথায় রাখবে যে যখন নাউন অ্যাডজেক্টিভ এগুলোর মধ্যে গোলমাল লাগতে পারে, কারণ এগুলো দেখতে হচ্ছে অনেকটা একই রকম। নাউন ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, দেখতে অনেকটা একই রকম, কিন্তু জিনিসটা কি, নাউন ক্লজের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি নাউন যেই জায়গায় বসে সেই জায়গায় যে ক্লজটা বসে সেটাকে আমরা নাউন হিসেবে ধরি। কিন্তু নাউনের নর্মালি কাজ কি, যে সাবজেক্ট তার, সে কে, তার পরিচয়টা দেওয়া, তাই না? কিন্তু অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সেই নাউন বা প্রোনাউনটাকে মডিফাই করা। ঠিক সেম ভাবে, তাই এগুলোর মধ্যে গোলমাল পাকা যদি মনে হয় যে হ্যাঁ গোলমাল লাগছে, তখন ওই সেন্টেন্সটার অর্থ করে দেখতে হবে
যে অ্যাকচুয়ালি ওই ক্লজটা কি করছে, ওই ক্লজটা কি হচ্ছে নাউন হিসেবে বা নাম হিসেবে একটা পরিচয় দিচ্ছে ওর, নাকি হচ্ছে ওকে মডিফাই করতেছে, যে ওর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বলছে। তো এই দুইটার মধ্যে আসলে এভাবে হচ্ছে গোলমাল যেন না লাগে, আমরা তার জন্য একটু অর্থটা করব, অর্থটা করতে হবে। অর্থটা করলে আমাদের জন্য এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর আসে আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট। এখানে কি বলা হয়েছে দেখো, এটাও আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছি, সেটা হচ্ছে যে ইট দিয়ে যদি আমি রিপ্লেস করতে পারি, দেখো দ্যাট হি হ্যাজ পাস্ট, এটাকে আমি ইট দ্বারা রিপ্লেস করতে পারছি, যে ও পাস করেছে এইটুকু আমি জানি, এইটুকু আমি জানি, তাহলে এটাকেও আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারছি, ইট দিয়ে আমি রিপ্লেস করতে পারছি, তাহলে অবশ্যই এই পার্টটুকু কি হবে, একটা নাউন ক্লজ হবে। অ্যান্সারটা কি দেখো, অ্যান্সারটা হচ্ছে বি। ওকে, তারপর একটা কোশ্চেন আছে, হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল। হোয়াট হি নিউ, দেখো এটাকেও আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারছি, সে কি জানে, সে কি জানে, সে কি জানে সেটা সবার কাছে পরিষ্কার, এটাকেও আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারছি। তাহলে হিয়ার হোয়াট হি নিউ ইজ অবশ্যই কি, এটাও একটা নাউন ক্লজ। দ্য অ্যান্সার ইজ এ। তারপর আসি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজে যাওয়ার আগেই বলবো, আমরা একটু আরেকবার আমাদের কোর্সটার কথা বলে দিই, যে আমাদের হচ্ছে কোর্সটায় তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আমাদের এই কোর্সটা হচ্ছে চালু হয়ে যাবে খুব শীঘ্রই। তোমরা আমাদের সাথে জয়েন হয়ে যাবে। এখানে তোমাদের আরো আপু ভাইয়ারা আছে, যারা হচ্ছে তোমাদেরকে ইম্পর্টেন্ট ক্লাস নিবে, আরো ফ্রি ক্লাস আসবে সামনে। তোমরা অবশ্যই হচ্ছে দেখবে, ক্লাসগুলো দেখবে, আমাদের সাথে জয়েন হয়ে যাবে। আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, বেশি দিন নেই আর। তোমরা এই মাসেই হচ্ছে ক্লাসটা শুরু হয়ে যাবে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই যে পাবলিকে পড়া আসলে প্রত্যেকটা শিক্ষার্থীরই স্বপ্ন থাকে, যে আমরা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। কেউ হয়তো ট্রাই করে, কেউ হয়তো করে না, আবার কেউ হয়তো আগে থেকে পিছপা হয়ে যায়, যে না আসলে এত কম্পিটিশন, এখানে আমরা আসলে যেতে পারবো না, ক্লাস করতে পারবো না। বাট এই ধরনের চিন্তা থেকে হচ্ছে বের হয়ে আসতে হবে, যে চিন্তা এভাবে করতে হবে যে না আমি পারবো, আমি যদি চেষ্টা করি আমি পারবো। সবাই বলে যে ভাগ্য ভাগ্য, অ্যাকচুয়ালি ভাগ্য না। ভাগ্য ঠিক আছে, ভাগ্য ম্যাটার করে, বাট তার থেকেও বেশি ম্যাটার করে কি, যে তুমি কতটুকু চেষ্টা করছো। তুমি নিজের চেষ্টাটা দিয়ে যাও, এরপর বাকিটা হবে নাকি হবে না সেটা তো আল্লাহর হাতে, এটা আমাদের আর কিছু করার নেই। বাট তুমি জানো নিজের বেস্টটা দিতে পারো, সেই হিসেবে হচ্ছে তোমাকে ট্রাই করতে হবে। আর চেষ্টা করবা যে তোমাদের বেসিকটা যতটুকু পসিবল ইমপ্রুভ করার, বেসিকটা যতটুকু পসিবল ইমপ্রুভ করার। কারণ এমনও হতে পারে যে পরীক্ষার হলে গিয়ে তুমি যা পড়েছো সব ভুলেই গেছো, কিন্তু তোমার যদি বেসিক অ্যাকচুয়ালি ভালো থাকে, তাহলে ওখানে তো তোমার বেসিকটা তো আর ভুলার উপায় নেই। সো চেষ্টা করবে যেন অ্যাটলিস্ট এতটুকু যেন বলতে পারো যে আমি আমার বেস্টটা দিয়েছি, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। সো দেখো, এখন আমরা তাহলে চলে যাই আবার আমাদের টপিকে, ব্যাক টু দ্য টপিক। এখন আসো, এখানে এসেছি কি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞাটা আমি কি বলেছি দেখো, যে ক্লজ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ ক্লজ বিগিনস উইথ রিলেটিভ প্রোনাউন্স সাচ অ্যাজ হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুএভার, হুজ, ওয়্যার, ওয়াই, এটসেট্রা। এখানে আরো আছে। এখন অ্যাডজেক্টিভ ক্লজটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজটা বুঝতে হলে তোমাকে অ্যাডজেক্টিভ কি এটা বুঝতে হবে। আমি বারবার বলেছি নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থা, নাউন প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা
পরিমাণ। নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায় কে? এগুলো বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তুমি যদি অ্যাডজেক্টিভটা ফাইন্ড আউট করতে পারো তাহলে অবশ্যই তুমি অ্যাডজেক্টিভ ক্লজটাও ফাইন্ড আউট করতে পারবে। দেখো আমি প্রথমে বলেছি রিলেটিভ প্রোনাউন থাকবে, কিন্তু রিলেটিভ প্রোনাউন তো নাউনেও থাকে। তাহলে রিলেটিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা গোলমাল পাকানোর একটা সম্ভাবনা আছে। রিলেটিভ প্রোনাউন তো নাউনেও, এই যে একটু আগে যখন আমরা নাউনের এক্সাম্পল দেখেছিলাম তখনও কিন্তু রিলেটিভ প্রোনাউন ছিল, এই যে হোয়াট রিলেটিভ প্রোনাউন ছিল। তাহলে দুইটা আমরা কিভাবে চিনবো? দেখো একটা জিনিস, যে আই নো দ্য বয় হু কেম হিয়ার, এখানে কার সম্পর্কে বলছে? দ্য বয়, সাবজেক্ট, সাবজেক্টটার সম্পর্কে বলছে, সাবজেক্টটার সম্পর্কে বলছে, সাবজেক্টটার বৈশিষ্ট্য বর্ণনা করছে। এখানে সাবজেক্ট কে? দ্য বয়, দ্য বয়টার সম্পর্কে এখানে বলছে, দ্য বয় হু কেম হিয়ার। এখানে যেহেতু সাবজেক্টটার সম্পর্কে বলছে তার মানে সাবজেক্টটার একটা দোষ বা গুণ বা অবস্থা বোঝাচ্ছে এখানে, তাহলে এটা হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর আগেরটাতে কি বলেছে? আগেরটাতে বলেছে সে কি জানে, কি জানে, কি কি দিয়ে প্রশ্ন করলে আমরা নাউনকেই পাই, তাহলে সে কি জানে ওইটা হচ্ছে তোমার ওইটা হচ্ছে হোয়াট হি নিউ, সে কি জানে, এটা সবাই সবার কাছে পরিষ্কার। তারপর আসো এখানে দেখো, এখানে জিনিসটা চেঞ্জ হয়েছে কি? সাবজেক্টটা কে, মানে কে আসছে, কার কথা বলছে, কে আসছে তার অবস্থাটা বোঝাচ্ছে। দ্য বয় হু কেম হিয়ার, ওই ছেলেটার কি পরিচয় দিচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে, এখানে ছেলেটার বৈশিষ্ট্য বলছে, ছেলেটার বৈশিষ্ট্য যেহেতু বলছে তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ অবশ্যই। নাউনের বৈশিষ্ট্য কে বলবে? নাউনকে মডিফাই কে করবে? নাউনকে যে মডিফাই করবে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হবে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আসো অ্যাডজেক্টিভ ক্লজের একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইটস আ মিস্ট্রি ওয়্যার হি ওয়ার্কস। এটা কি? একটা মিস্ট্রি, যে সে কোথায় কাজ করে। দ্য আন্ডারলাইন্ড ক্লজ ইজ এ অবলিক অ্যান। কি বলছে? যে ইটস এ মিস্ট্রি ওয়্যার হি ওয়ার্কস। এখানে দেখো একটা জিনিস, ওয়্যার হি ওয়ার্কস, সে কোথায় কাজ করে, কোথায় কাজ করে, এখানেও তার অবস্থানটা বোঝাচ্ছে। এখানে কার অবস্থানটা বোঝাচ্ছে? যে এই যে এই নাউনটা, এই প্রোনাউনটা কোথায় কাজ করে? ওয়্যার হি ওয়ার্কস, ওয়্যার হি ওয়ার্কস, এটা একটা মিস্ট্রি। তাহলে এইটাও, এই আন্ডারলাইন্ড ক্লজটা কি হবে? এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এই ক্লজটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কারণ সে কোথায় কাজ করে যখন তার এই অবস্থাটা বোঝাবে। এটা পুরা ব্যাপারটাই কি একটা মিস্ট্রি, যে সে কোথায় কাজ করে। ইটস আ মিস্ট্রি, এটার পরে কি আমরা ইট দিয়ে এটাকে রিপ্লেস করতে পারবো? অবশ্যই পারবো না। ইটস এ মিস্ট্রি, এটার পরের যেই পার্টটুকু আছে ওটাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারছি না। দেখো তার মানে এটা অবশ্যই নাউন ক্লজ না। এটা কার কথা বলছে? যে সে কোথায় কাজ করে সেটা বলছে। যে সাবজেক্টটার কথা কি বলছে? সাবজেক্টটার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, সাবজেক্টটাকে মডিফাই করছে, তাহলে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্সার ইজ বি। তোমরা যদি কিছু না বুঝে থাকো বা কোনো কিছু যদি তোমাদের কাছে আনক্লিয়ার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, বা হচ্ছে তোমরা চাইলে পেজে নক করতে পারো, চাইলে হচ্ছে পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। তোমাদের কিছু জানার থাকলে তোমরা হচ্ছে এই প্রত্যেকটা যা যা হচ্ছে এই ছোট ছোট কুইজগুলো রাখার হচ্ছে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি চাই যে যেন তোমরা যখনই টপিকটা পড়ানো হবে যেন একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখবে যে অ্যাকচুয়ালি তুমি টপিকটা ক্লিয়ার কিনা। যদি তোমার কাছে মনে হয় যে না তুমি ক্লিয়ার না, তাহলে তুমি অবশ্যই জানাবে যে কতটুকু তুমি কোন জায়গাটা বুঝোনি, কোনটা তোমার কাছে আনক্লিয়ার এখনো। সো এই কারণেই হচ্ছে মেইনলি এই কুইজগুলো অ্যারেঞ্জ করে, ছোট ছোট কুইজগুলো আমি দিয়েছি এই কারণেই যে এগুলো অ্যাকচুয়ালি
সবই তোমাদের আগে এগুলো অ্যাডমিশনেরই কোশ্চেন, এগুলো সবই অ্যাডমিশনের কোশ্চেন। এখানে আর আমি সাইডে লিখিনি যে এটা কোথায় এসেছিল, বাট এই সবগুলোই অ্যাডমিশনের কোশ্চেন, এগুলো ক্লাস পার্ট থেকে এসেছে। চেষ্টা করবে যে এই কোশ্চেনগুলো যেন তোমরা পারো কিনা এটা নিশ্চিত করতে। যদি না পারো অবশ্যই জানাবে, বা কোনোটা কিছু না বুঝে থাকলে অবশ্যই জানাবে। তারপর 2 নাম্বার কোশ্চেন, দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন। দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন। এখানে দিস ইজ দ্য প্লেস, এটার পরে এই প্লেসটাকে দেখো, দিস ইজ দ্য প্লেস, এই প্লেসটাকে মডিফাই করতেছে যে আমি কোথায় জন্মেছি, এই প্লেসটাকে মডিফাই করতেছে। এই প্লেসটা কি? নাউন, নাউনটাকে মডিফাই করতেছে কি? এইটাই সেই জায়গা যেখানে আমি জন্মেছিলাম, যেখানে আমি জন্মেছিলাম, এটাই সেই জায়গা। এই আন্ডারলাইন্ড পার্টটুকু কি দ্য প্লেসকে মডিফাই করছে না? যেহেতু দ্য প্লেসকে মডিফাই করছে, তাহলে এটা অবশ্যই কি ক্লজ হবে? একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কারণ এই পুরোটুকু কাকে মডিফাই করছে? একটা ওই জায়গাটাকে মডিফাই করছে, দ্য প্লেস। আর আগেরটার ক্ষেত্রেও কি হয়েছে যে সে কোথায় কাজ করে এটা, আর হচ্ছে এইটা একটা মিস্ট্রি, এই মিস্ট্রিটাকে মডিফাই করছে, মিস্ট্রির ঘটনাটাকে মডিফাই করছে, প্লাস এটাকেও মডিফাই করছে যে সে কোথায় কাজ করে তার কথা। তার মানে হচ্ছে পুরাটুকু মিলেই একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটার অ্যান্সারটা কি? এটার অ্যান্সারটা সি। ওকে, তারপর আসি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে। আচ্ছা, এখন আমাদের নর্মালি হচ্ছে একটু গোলমাল লাগে যে অ্যাডভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা। আমি একটু আগে বলেছি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝায় কে? এগুলো বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নাউন বাদে, নাউন প্রোনাউন বাদে বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে সবাইকে কে মডিফাই করে? সবাইকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যাডভার্ব চিনার আরেকটা অন্যতম উপায় হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব ক্রিয়েট করি আমরা। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব ক্রিয়েট করি। এভাবে অনেকগুলো অ্যাডভার্ব হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। যেমন ফ্রেন্ড থেকে আসে ফ্রেন্ডলি, কুইক থেকে আসে কুইকলি, স্লো থেকে আসে স্লোলি। এই জিনিসগুলা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। ওকে, আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে তাহলে আমরা এইভাবে হচ্ছে অ্যাডভার্বগুলো ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমি এখানে অ্যাডভার্ব বলেছি, অ্যাডভার্বের মতো কাজ করে ভার্ব, অ্যাডজেক্টিভ ও অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কার মতো কাজ করে? অ্যাডভার্বের মতো কাজ করে, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। তারপর কি কি আছে এখানে? সময়, স্থান, কারণ, ধরন, তুলনা, বৈপরীত্য, শর্ত বা উদ্দেশ্য বোঝায়। এই সবগুলোই কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। সবগুলোই কি? এগুলোর কোনোটা যদি কোনো ক্লজের মধ্যে থাকে বোঝায়, তাহলে বুঝতে হবে যে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করছে। যেমন হি ওয়াজ সো হাংরি দ্যাট হি বিগ্যান টু ইট গ্রিডিলি। He was so hungry that he began to eat greedily. এখানে সে যে এত সে লোভ করে কি করছে? খাওয়া শুরু করছে, তার অবস্থাটা বোঝাচ্ছে, তাই না? তার অবস্থাটা বোঝাচ্ছে। হি ওয়াজ সো হাংরি, যে সে এত ক্ষুধার্ত ছিল যে সে লোভীর মতো খাওয়া শুরু করছে। তাহলে হচ্ছে এইটুকু কি বোঝাচ্ছে? এইটুকু কি ভার্বটাকে মডিফাই করছে না? যে সে খাওয়া শুরু করছে কি? গ্রিডিলি। গ্রিডিলি, গ্রিডিলি একটা অ্যাডভার্ব, আর পুরোটুকু কি? একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজে আর একটা কুইজ। এই কুইজটা কি?
প্রথমে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এটা যে দে ওয়ার আস্কড টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, দ্য আন্ডারলাইন পার্ট, এই যে এখানে একটা টিল এই ওয়ার্ডটা আছে, টিল, এই যে টিল যে ওয়ার্ডটা আছে এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, এটা দিয়ে আমি বুঝতে পারছি যে এটা একটা সময় বোঝাচ্ছে, যে এই পর্যন্ত তাদেরকে ওয়েট করতে বলা হয়েছে, এই পর্যন্ত, কোন পর্যন্ত, একটা সময় বোঝাচ্ছে। দেখো আমি যদি বিগত স্লাইডে যাই, দেখো আমি এখানে বলেছি যে সময়, সময়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভার্বটা আসে, এটা অনেক ইম্পর্টেন্ট সময়। দেখো এখানেও কিন্তু সেম, যে দে ওয়ার আস্কড টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, দ্য আন্ডারলাইন পার্ট কনস্টিটিউটস, কনস্টিটিউটস মানে হচ্ছে কি বোঝাচ্ছে এখানে, কি মিন করতেছে, কি মিন করতেছে যে তাদেরকে বলা হয়েছিল যে ওয়েট করতে, টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, এই পর্যন্ত তাদেরকে এই পর্যন্ত ওয়েট করতে বলা হয়েছে সিগন্যাল দেওয়া পর্যন্ত। তাহলে এখানে এটা অবশ্যই কি হবে, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কারণ কি, একটা সময় বোঝাচ্ছে, এই সময় পর্যন্ত তাদেরকে ওয়েট করতে বলা হয়েছে, আর বলা হয়েছে কি যে সিগন্যাল দেওয়া পর্যন্ত যেন তারা ওয়েট করে, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, অ্যান্সার ডি। তারপর আসো আরেকটা, ইউ ক্যান গো wherever you like, the underlined clause is, underlined clause কতটুকু, wherever you like, তোমার যেখানে খুশি তুমি যেতে পারো, এই ভার্বটাকে মডিফাই করছে কে, wherever you like, এতটুকু, এই ভার্বটাকে মডিফাই করছে, ওর যাওয়াটাকে মডিফাই করছে, তুমি যেতে পারো যেখানে তোমার ইচ্ছা, পুরাটুকু যখন ভার্বটাকে মডিফাই করছে, তাহলে এটা অবশ্যই কি হবে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। অ্যাডভার্বের বৈশিষ্ট্য কি, যে ও ভার্বকে মডিফাই করবে, ও অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করবে, ও অ্যাডজেক্টিভকেও মডিফাই করবে। তাহলে অবশ্যই এখানে যেহেতু ভার্বটাকে মডিফাই করছে, যাওয়াটাকে মডিফাই করছে, যে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, যেতে পারো, যাওয়া, যাওয়াটাকে মডিফাই করছে, তাহলে এটা অবশ্যই একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লজ। ওকে, অ্যান্সার ডি। তারপর আসি ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এখন আসো, এখন হচ্ছে আমরা বলবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ তুমি কোথায় কোথায় ইউজ করতে পারো। প্রথমে একটা এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, শুরুতে বলি, at the beginning of the sentence মানে তুমি সেন্টেন্সের শুরুতে যখন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজটা ইউজ করবা, প্লেসড at the beginning followed by a comma, এটা ইম্পর্টেন্ট যে একটা কমা দিয়ে ফলোড হয়, ও মানে একটা কমা আমরা ইউজ করি মাঝখানে, যদি আমরা শুরুতে অ্যাডভার্বিয়াল ক্লজটা ইউজ করি। দেখো, whether you like it or not, তুমি এটাকে পছন্দ করো আর না করো, পছন্দ করা, পছন্দ করাটাকেও মডিফাই করতেছে, তুমি এটাকে পছন্দ করো আর না করো, you have to go to bed now, তোমাকে এখন ঘুমাতে যেতে হবে, তুমি এটাকে পছন্দ করো আর না করো, তোমাকে এখন ঘুমাতে যেতে হবে। আচ্ছা, এখানে পছন্দ করাটাকে পুরা ক্লজটা মডিফাই করছে, তুমি পছন্দ করো আর না করো, তোমাকে এখন ঘুমাতে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বিগিনিং অফ দ্য সেন্টেন্সে বসাচ্ছে, প্লাস হচ্ছে এখানে একটা কমা আছে, বলেছি যে ফলোড বাই এ কমা, এখানে আন্ডারলাইন পার্টটুকু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর আসো আনলেস ইউ রান ফাস্ট, আনলেস ইউ রান ফাস্ট, আমি এখানে বোল্ড করে দিয়েছি যে আনলেস ইউ রান ফাস্ট, এই এতটুকু কি হবে, এই এতটুকু অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। দেখো এখানে প্রত্যেকটা জিনিসে এখানে হচ্ছে কি বোঝাচ্ছে, তুমি এটা পছন্দ করো না করো, এটা একটা ধরন, ধরন বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে, সময়, সময় বোঝাচ্ছে, তুমি যদি তাড়াতাড়ি না দৌড়াও। তারপর এখানে একটা কি কারণ বোঝাচ্ছে, এস ভি বট দ্য টিকেটস, আমরা এখানে একটা কারণ বোঝাচ্ছে। আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের ধরনগুলো পড়বো, বাট এটা জাস্ট একটা এক্সাম্পল, এখানেও একটা সময় বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজের ধরনগুলো পড়বো, বাট এখানে জাস্ট আমরা দেখিয়েছি যে বিগিনিং অফ দ্য সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ হলে কিভাবে ইউজ হয়। আচ্ছা, তারপর আসি, আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি যদি তাড়াতাড়ি না দৌড়াও তাহলে তুমি ট্রেনটা মিস করবে,
তুমি যদি তাড়াতাড়ি না দৌড়াও তুমি ট্রেনটা মিস করবে। তুমি যে ট্রেনটা মিস করবে এটাকে এর আগের বাক্যটুকু পুরাটুকু মডিফাই করছে। যেহেতু মডিফাই করছে তাহলে অবশ্যই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তারপর সেম ভাবে দ্য ওভারচার ওয়াজ বিগনিং, দ্য ওভারচার ওয়াজ বিগনিং অ্যাজ উই বট দ্য টিকেটস। আমরা যখনই টিকিট কিনেছি ওভারচার শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই ওভারচার দিয়ে বোঝানো হচ্ছে এখানে কোনো একটা প্রজেক্ট টাইপের, যে আমরা টিকিট কাটার সাথে সাথেই কাজ শুরু হয়েছে এমন বোঝানো হচ্ছে। তাহলে ওয়াজ বিগনিং এই পুরাটুকু সেন্টেন্সকে মডিফাই করছে কে? একটা অ্যাডভার্ব, যে আমরা টিকিট কেনার সাথে সাথে একটা কারণ, এস বি বট আমরা একটা কারণ, এই পুরাটুকু বাক্যকে মডিফাই করছে। আমরা কেনার সাথে সাথেই ওভারচার শুরু হয়েছে, শেষ। এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো সবগুলো এই যে বোল্ড করা পার্টটুকু এগুলো হচ্ছে কি দেখো বলেছি ফলোড বাই এ কমা, বোল্ড করা পার্ট আর ফলোড বাই এ কমা, এগুলো বিগিনিং অফ দ্য সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ হয়েছে। ওকে, তারপর as soon as I saw you I knew something was wrong. as soon as I saw you আমি যখনই তোমাকে দেখলাম, সময় আবারও আমি যখনই তোমাকে দেখলাম তখন আমি বুঝেছিলাম যে কিছু একটা ভুল হয়েছে, যে কিছু একটা সামথিং ওয়াজ রং। আমি তোমাকে দেখা মাত্রই বুঝেছি যে কিছু একটা তো এখানে গোলমাল আছে, কোনো একটা প্রবলেম তো আছে, সে বুঝতে পেরেছে। তাহলে as soon as I saw you I knew something was wrong, এই I knew something was wrong এই পুরাটাকে কে মডিফাই করছে? এর আগের ক্লজটুকু মডিফাই করছে। তাহলে এইটা as soon as I saw you এটা কি হবে? একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তারপর যাই, এখন আসি আমরা বিগিনিং অফ দ্য সেন্টেন্স পড়লাম, এখন আসবো অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করব আমরা মিডল অফ দ্য সেন্টেন্সে। মিডল অফ দ্য সেন্টেন্সে কিভাবে ইউজ করব? মিডল অফ দ্য সেন্টেন্সে এখানে আমি তিনটা কারণ দিয়েছি যে এটা মিডলে ইউজ হয়। অফসেট বাই কমাস, অফসেট বাই কমাস দিয়ে কি বুঝিয়েছি? এটার কমার প্লেসমেন্টটা দেখো তোমরা, এটার কমার প্লেসমেন্টটা দেখো, কমা সেন্টেন্সের মাঝখানে দুইবার ইউজ হচ্ছে। তারপর আনইউজুয়াল প্লেসমেন্ট, আনইউজুয়াল প্লেসমেন্ট হচ্ছে এখানে কমার আনইউজুয়াল প্লেসমেন্ট হচ্ছে এন্ড ইন্টারাপশন অফ দ্য মেইন থট। ইন্টারাপশন অফ দ্য মেইন থট মানে হচ্ছে কি যে অ্যাকচুয়াল মেইন যে চিন্তা সেটার মধ্যে বাধা দিচ্ছে। কারণ কি? কারণ আমরা এখানে কমা দিয়ে সেন্টেন্সটাকে ভাগ করে দিয়েছি অলরেডি, আমরা মাঝখানে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে দিয়েছে। যেমন মাই সিস্টার when she is angry, when সে কখন, সে যখন রাগান্বিত থাকে, এই পুরাটুকু আমরা একটা ব্রেক দিয়ে দিয়েছি সেন্টেন্সের মধ্যে। এই ব্রেকটা দেওয়ার কারণে বলা হয়েছে যে আনইউজুয়াল প্লেসমেন্ট অ্যান্ড ইন্টারাপশন অফ মেইন থট, যে মেইন থটের একটা ইন্টারাপশন এখানে হয়ে গিয়েছে। মাই সিস্টার when she is angry will turn red in the face, যে আমার বোন যখন সে রাগান্বিত হয়ে যায় তখন সে কি তার মুখ লাল হয়ে যায়। আচ্ছা, সে তার মুখ লাল হয়ে যায়। আচ্ছা, তাহলে when she is angry এই মাঝখানে আমরা একটা যে ক্লজ বসিয়ে দিলাম এবং ক্লজটা বসিয়ে যে আমরা ওর অবস্থাটা বোঝাচ্ছি যে সে কখন, সে যখন রাগান্বিত থাকে তার একটা অবস্থাটা আমরা বোঝাচ্ছি, রাগান্বিত থাকে। সেখানে একটা ভুল করেছে, সে যখন রাগান্বিত থাকে তখন সে লাল হয়ে যায়। এই মাঝখানে আমরা যে ক্লজটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর সেম ভাবে এলিফ্যান্টস অলদো দে আর লার্জ, এখানে মাঝখানে আবার এলিফ্যান্টসের মাঝখানে আমরা একটা ইন্টারাপশন করছি, ইন্টারাপশন করে আমরা এখানে একটা ক্লজ বসিয়ে দিয়েছি অলদো দে আর লার্জ, অলদো দে আর লার্জ আর নট প্রিডেটরস। আর নট প্রিডেটরস মানে হচ্ছে প্রিডেটর মানে কি? প্রিডেটর মানে হচ্ছে শিকারী। বলছে কি যে এলিফ্যান্টটা বড় হওয়া সত্ত্বেও কি ওরা প্রিডেটর না, ওরা শিকারী না, ওরা মানুষকে হার্ম করে না। তারপর
এখানে অলদো দে আর লার্জ এই অংশটুকু যে আমরা এনেছি, মানে এটা আমরা একটা আনইউজুয়াল ইন্টারাপশন করেছি, প্লাস দেখো এই যে অফসেট বাই কমাস, দুইটা কমা ইউজ হয়েছে, মাঝখানে আমরা নিয়ে এসেছি প্লাস দুইটা কমা ইউজ হয়েছে। তারপর আসো, তাহলে এই মাঝখানে আন্ডারলাইন করা পার্টটুকু বা বোল্ড করা পার্টটুকু কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এটা কোথায় বসছে? এটা কিন্তু মিডল। আমরা প্রথমে পড়েছি বিগিনিং, তারপর পড়েছি মিডল, লাস্টে আমরা পড়বো এন্ড। ওকে, হি রিমেম্বার্ড আফটার হি লেফট দ্য হাউস দ্যাট হি নিডেড টু মেইল থ্যাংক ইউ কার্ডস। সে বাসা থেকে বের হওয়ার পরে তার মনে পড়েছে যে তার থ্যাংক ইউ কার্ডগুলো মেইল করতে হবে। সে বাসা থেকে বের হওয়ার পর তার মনে পড়েছে যে তার থ্যাংক ইউ কার্ডগুলো মেইল করতে হবে। আফটার হি লেফট দ্য হাউস, এই যে এখানেও আনইউজুয়াল একটা ইন্টারাপশন সেন্টেন্সের মাঝখানে আমরা বসিয়ে দিয়েছি, যে ওই অবস্থাটা ওই সময়টা বোঝানোর জন্য। বিফোর আফটার এগুলো দিয়ে অবশ্যই সময় বোঝায়। আফটার হি লেফট দ্য হাউস, ও ঘর থেকে বের হওয়ার পরে হচ্ছে বুঝতে পেরেছে, মনে পড়েছে ওর যে ওর থ্যাংক ইউ কার্ডগুলো মেইল করা প্রয়োজন। এখানেও মাঝখানে বসে এটা অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করছে। ওকে, তারপর আসো আবার অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা সেন্টেন্সের শেষে কিভাবে ইউজ করব। আচ্ছা, আমরা একটু কমেন্ট দেখি, তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবে অবশ্যই। তোমরা যদি কিছু না বুঝে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি কিছু না বুঝে থাকো। আর আমরা আবারও হচ্ছে একটু কোর্সের কথা বলি, যে আমাদের কোর্সটা এই মাসেই শুরু হয়ে যাবে। অবশ্যই তোমরা আমাদের সাথে জয়েন হয়ে যাবে। আজকে জাস্ট কোর্সের একটা ফ্রি ক্লাস, বাট ক্লাসগুলো আরও ডিপ আরও ভালোভাবে করতে হলে তোমাদের কোর্সে জয়েন করতে হবে। আমরা চেষ্টা করব যে সব কিছুর ম্যাটেরিয়াল যেন আমরা প্রোভাইড করতে পারি, এবং উইকলি টেস্টের ব্যবস্থা থাকবে। প্রত্যেক সপ্তাহে ক্লাসের পরই হচ্ছে আমরা একটা এমসিকিউ টেস্ট নিব প্রত্যেক ক্লাসের পরই। তো হচ্ছে আমাদের সাথে কোর্সটাতে হচ্ছে জয়েন হয়ে যাবে তোমরা। অবশ্যই সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলবে টানা। আমাদের প্রায় 25 উইকসের একটা প্ল্যান আছে তোমাদের সাথে। সো অবশ্যই তোমরা এই কোর্সটাতে জয়েন হয়ে যাবে। আর ভার্সিটি লাইফ এনজয় করার মতো, সো অবশ্যই তোমরা চেষ্টা করবে যেন এই অ্যাডমিশন জার্নিটা তোমাদের ভালো যায়, যেন একটা ভালো মেমোরি নিয়ে তোমরা হচ্ছে সামনে এগিয়ে যেতে পারো। চেষ্টা করতে হবে ভালো মতো। ওকে, আচ্ছা, এখন আমরা তারপর বাকি যে পার্টটা, ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, এখানে আমি আবার এন্ড লিখেছি, যে এন্ড অফ এ সেন্টেন্স। এন্ডে অ্যাডভার্বিয়াল ক্লজ আমি কিভাবে ইউজ করব। প্লেসড এট দ্য এন্ড, নো নিড অফ অ্যাডিশনাল পাংচুয়েশন। এখানে বলেছে কি, আমরা একটু আগে দেখেছি, দেখো বিগিনিং এও দেখেছি এবং মিডলেও দেখেছি কি, যে আমরা কমার ইউজ করছি। একটাতে ডাবল কমা ইউজ করেছি, আবার একটাতে একটা করে কমা আমরা ইউজ করেছি। তো এখানে হচ্ছে এখানে কোনো অ্যাডিশনাল পাংচুয়েশনের আমাদের দরকার নেই। সেন্টেন্সে যদি থাকে তো থাকলো, আর যদি না থাকে আমাদের এক্সট্রা করে ইউজ করতে হবে না। আচ্ছা, দেখো এখানে এক্সাম্পল, গিভ আস এ কল ওয়েন ইউ গেট ব্যাক ফ্রম এ ট্রিপ। এখানে দেখো বোল্ড করা পার্টটুকু, ওয়েন ইউ গেট ব্যাক ফ্রম এ ট্রিপ। এখানে অ্যাডভার্বটা কোথায় বসেছে? সেন্টেন্সের শেষে, যে তুমি আমাদেরকে কল দিও যখন তুমি ট্রিপ থেকে ব্যাক করবে। যখন তুমি ট্রিপ থেকে ব্যাক করবে, when you get back from a trip। এখানে কি বোঝাচ্ছে? সময়, যে তুমি যখন ব্যাক করবে তখন আমাদেরকে একটা কল দিও। এই লাস্টের পার্টটুকু পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। গিভ আস এ কল when you
গেট ব্যাক ফ্রম এ ট্রিপ। পুরা সেন্টেন্সটাকে যেহেতু মডিফাই করছে এই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তারপর আসো, ফ্র্যাঙ্ক ran the race as though his life depended on it. Frank ran the race as though his life depended on it. ফ্র্যাঙ্ক এমনভাবে রেসটা করেছে, এমনভাবে প্রতিযোগিতাটা করেছে যেন ওর জীবন এটার উপর ডিপেন্ডেড, ওর জীবন এটার উপরই নির্ভর করছে, এমনভাবে সে রেসটা দৌড়েছে। আচ্ছা, এখানে as though his life depended on it, এই পুরাটুকু কি একটা অ্যাডভার্বের কাজ করছে। কারণ কি, ফ্র্যাঙ্ক যে রেসটা রান করেছে এই পার্টটুকু, ফ্র্যাঙ্ক যে রেসটা রান করেছে এই পার্টটুকু, এই পার্টটুকুকে বাকি অংশটুকু, বাকি ক্লজটুকু মডিফাই করতেছে, যে ও এমন ভাবে দৌড়াইছে যে ওর জীবন এটা হচ্ছে, এটার উপর ডিপেন্ডেন্ট ওর জীবন। তো এই পার্টটুকু, লাস্টের এই পার্টটুকু, এই বোল্ড করা পার্টটুকু, এইটুকু কি অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করেছে। তারপর আসো, আই নেভার নিউ হাউ ওয়ান্ডারফুল লাইফ কুড বি আনটিল আই মেট ইউ। আচ্ছা, এটা একটা অনেক একটা কি বলবো, একটা পাম মারার মতন একটা কথা, যে আমি জানতাম না আমার জীবন, আমি জানতাম না জীবন এত সুন্দর যতক্ষণ পর্যন্ত আমি না তোমার সাথে দেখা হয়েছিল। এটা নর্মালি আমরা কি আমাদের লাইফের কোনো স্পেশাল পার্সন বা ফ্রেন্ডস এদেরকে বলে থাকি যে আমি জানতাম না জীবন এত সুন্দর যতক্ষণ না আমার তোমার সাথে দেখা হয়েছিল। ঠিক সেম ভাবে এই ডায়ালগটা মুখস্থ করে হচ্ছে বলতে পারো চাইলে কাউকে। আচ্ছা, আই নেভার নিউ হাউ ওয়ান্ডারফুল লাইফ কুড বি আনটিল আই মেট ইউ, এই পুরাটুকু আনটিল আই মেট ইউ, আমি জানতাম না যে জীবন এত সুন্দর, আমি জানতাম না জীবন এত সুন্দর, এই পুরাটুকু, এই আনটিল আই মেট ইউ এইটুকু কথা পুরাটুকু সেন্টেন্সকে মডিফাই করতেছে। তাই এইটা হবে হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। যখন আমরা নর্মালি একটা বাক্যাংশ যখন পুরা সেন্টেন্সটাকে মডিফাই করে, পুরা সেন্টেন্সটাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, হাউ ওয়ান্ডারফুল লাইফ পুরাটুকু, আমার জীবনটা যে এত সুন্দর এটা আমি জানতাম না, পুরাটুকুকে মডিফাই করতেছে, তখন সেগুলো অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে হয়। কারণ অ্যাডভার্বিয়াল ক্লজই একমাত্র যে হচ্ছে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তারপর, ইউ নিড টু রিমেইন কাম ইভেন ইফ এভরিওয়ান এলস প্যানিক্স, মানে কি, যে তোমাকে শান্ত অবশ্যই থাকতে হবে, যদি সবাই ভয় পায় তাও, সবাই ভয় পাওয়া সত্ত্বেও তোমাকে শান্তই থাকতে হবে। ইউ নিড টু রিমেইন কাম ইভেন ইফ এভরিওয়ান এলস প্যানিক্স। এখানে ইভেন ইফ এভরিওয়ান এলস প্যানিক্স এই পুরাটুকু কি হিসেবে ব্যবহার হচ্ছে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ব্যবহার হচ্ছে, আর এটা সেন্টেন্সের লাস্টে ব্যবহার হচ্ছে। এখানে কমারও দরকার নেই, অ্যাডিশনাল পাংচুয়েশনেরও কোনো দরকার নেই। এখন আসো আমরা পড়বো হচ্ছে টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। টানা হচ্ছে আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে হচ্ছে ক্লজটা মোটামুটি এক ক্লাসের মধ্যে যেন আমি কভার করতে পারি যতটুকু পসিবল। এছাড়াও অনেক প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস না করলে হচ্ছে সম্ভব হয় না। চেষ্টা করতে হবে যে যেন এই প্র্যাকটিসগুলো হয়। তোমরা যেন প্র্যাকটিস করো, সবাই অবশ্যই বাসায় তোমাদের যে প্র্যাকটিস বুকগুলো থাকবে সেগুলো থেকে প্র্যাকটিস করে ফেলবে। এখন হচ্ছে আমি টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ, নর্মালি বলা হয় যে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে 8 প্রকার যদি বলি, বাট ওইভাবে প্রকারভেদ হচ্ছে হয় না এটার, কারণ এখানে অনেক ভাবে হচ্ছে আমরা অ্যাডভার্বস ইউজ করি। তো অ্যাডভার্বিয়াল ক্লজটা অনেক ভাবে ইউজ করা হয়, একটা টাইম হয়, একটা কারণ হয়, ফলাফল হয়, অনেক ভাবে আমরা ইউজ করি। সো এখন ওই টাইপগুলাই হচ্ছে এখানে আমি দেখাবো। আচ্ছা, তাহলে টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এখানে কি আছে, সাধারণত প্রিন্সিপাল ক্লজের কাজ সম্পাদনার সময় নির্দেশ করে। কার সময় নির্দেশ করে? প্রিন্সিপাল ক্লজের কাজ সম্পাদনের সময়। প্রিন্সিপাল ক্লজের কাজ সম্পাদনের সময় নির্দেশ করে এবং কি কি থাকে এখানে, সময় নির্দেশ করার যেই প্রোনাউনগুলা সেগুলা থাকে as soon as, when, till, until,
while, before, after, since and so on ইত্যাদির দ্বারা শুরু হয়। একটা জিনিস মনে রাখতে হবে যে সময় নির্দেশ করে, কোনটা কোনটা সময় নির্দেশ করে সেগুলো আমরা দেখব, কোনটা কোনটা সময় নির্দেশ করে সেগুলো আমরা দেখব। এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে সময় নির্দেশ করে, এগুলো সময় নির্দেশ করে, এগুলো মনে রাখতে হবে। তারপর আসো, as soon as he heard the news he told me wait until I return। যে আচ্ছা না, এই দুইটা আলাদা সেন্টেন্স, সরি একটা ভুল হয়েছে। আচ্ছা, as soon as he heard the news he told me, যে সে যখনই হচ্ছে নিউজটা শুনেছে সে আমাকে বলেছে। এখানে as soon as এটুকু দেখো। আচ্ছা, আমি বলেছি যে যখন টাইম বোঝায়, অ্যাডভার্বিয়াল ক্লজের টাইম বোঝায়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, এখানে টাইম বোঝাচ্ছে। তাহলে হচ্ছে এখানে as soon as এসেছে টাইম, যখনই সে শুনেছে, যখনই একটা সময় এসেছে। তারপর আরেকটা হচ্ছে কি ওয়েট আনটিল আই রিটার্ন, ওয়েট করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি, ওয়েট করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি। as soon as আর এই আনটিল, একটা হচ্ছে যখনই আর একটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত, এই দুইটাই কি সময় নির্দেশ করছে, এজন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তারপর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, এখানে আবার বলেছে কি অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ সম্পাদনের সময় নির্দেশ করে এবং কি কি ওয়্যার, ওয়েন্স, ওয়্যারএভার এগুলা ইত্যাদি দিয়ে শুরু হয়। ইউ মে গো ওয়্যার ইউ লাইক, তোমার যেখানে খুশি তুমি যেতে পারো, এটা হচ্ছে যেখানে, যেখানে অর্থে আসছে প্লেস অর্থে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ওকে, পরেরটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণ কি বলছে, সাধারণত প্রিন্সিপাল ক্লজের কাজ নির্দেশ করে, সাধারণত প্রিন্সিপাল ক্লজের কাজ নির্দেশ করে। তারপর অ্যাজ, বিকজ, সিন্স, দ্যাট, নর্মালি আমরা কারণ যেগুলো দিয়ে বোঝাই সেগুলো ইউজ হয় এখানে। যেমন অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড উই কুডেন্ট গো আউটসাইড, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল আমরা বাহিরে যেতে পারিনি। দেখো এখানে অ্যাজটাকে একটা কারণ হিসেবে ব্যবহার হচ্ছে, এই জন্য যেহেতু একটা কারণ হিসেবে ব্যবহার হচ্ছে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বলবো। ওকে, তার পরবর্তী স্লাইডে চলে যাই। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, শর্ত, একটা শর্ত নির্দেশ করবে। শর্তর অনেক সেন্টেন্স আমরা পড়েছি। সে যদি আসে আমি যাব, সে যদি আসে আমি যাব, এটাও একটা শর্ত। এই যে ইফ হি কামস আই উইল গো, সে যদি এই কাজ কর, তুমি যদি পড়াশোনা করো তুমি সাকসেসফুল হবা, এরকম টাইপের সেন্টেন্স। তুমি যদি পড়াশোনা না করো তুমি সাকসেসফুল হবা না, তুমি পরীক্ষা ফেল করবা, এরকম সেন্টেন্স আমরা ছোট থেকেই প্র্যাকটিস করে এসেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে। এখানেও ঠিক সেম ওইরকমই একটা শর্ত ইউজ হবে, যেখানে কি বলেছে সাধারণত প্রিন্সিপাল ক্লজের কাজের শর্ত নির্দেশ করে ইফ, আনলেস, ওয়েদার, অন কন্ডিশন, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, সো লং অ্যাজ ইত্যাদি দ্বারা শুরু হয়। ইফ হি কামস আই উইল গো দেয়ার, এখানে একটা শর্ত, যদি সে আসে, একটা শর্ত ব্যবহার হচ্ছে, যদি সে আসে আমি তাহলে সেখানে যাব, সে না আসলে আমি যাব না, একটা শর্ত, যেহেতু শর্ত দিয়েছে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তারপর আসি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপজ। পারপজ অর্থ কি, উদ্দেশ্য। যদি প্রিন্সিপাল ক্লজের উদ্দেশ্য বোঝায়, প্রিন্সিপাল ক্লজের উদ্দেশ্য বোঝায়, যেমন উই ইট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ কারণ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, যেন আমরা বেঁচে থাকতে পারি, আমরা
খাই কেন? যেন আমরা বেঁচে থাকতে পারি, একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য। তারপর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, ফলাফল বোঝাতে। আমরা যখন কোনো কিছুর ফলাফল বোঝাই, যেমন দ্য গার্ল ইজ সো বিউটিফুল দ্যাট শি অ্যাট্রাক্টস অল। দ্য গার্ল ইজ সো বিউটিফুল দ্যাট শি অ্যাট্রাক্টস অল, মেয়েটা এতই সুন্দর যে সে সবাইকে অ্যাট্রাক্ট করে। মেয়েটা এতই সুন্দর যে সে সবাইকে অ্যাট্রাক্ট করে। এটা কি? মেয়েটা সুন্দর তাই সে অ্যাট্রাক্ট করে। এটা একটা ফলাফল হিসেবে এসেছে এখানে। এজন্য the girl is so beautiful that she attracts all, এটা হচ্ছে কি adverbial clause of result। তারপর আসি adverbial clause of comparison। এখানে comparison দুইটা আসছে, comparison of manner আর comparison of degree। কম্পারিজন অফ ডিগ্রি কি? ডিগ্রি আমরা সবাই পড়েছি, আমরা ছোট থাকতে চেঞ্জিং সেন্টেন্সের জন্য ডিগ্রি পড়া হয়েছে। সো ডিগ্রির বেসিক যেগুলো সেগুলো আমরা জানি সবাই। তো ওখানে কম্পারিজন অফ ডিগ্রিটাও কিন্তু এক কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল ক্লজ আসে এবং সেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। এখানে প্রথমে কম্পারিজন অফ ডিগ্রি আর কম্পারিজন অফ ম্যানার, এটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কম্পারিজন অফ ডিগ্রিটা কি? কম্পারিজন অফ ডিগ্রি হচ্ছে কি ইউজ অফ দেন অর অ্যাজ। এখানে কি দেন অর আর অ্যাজ ইউজ হয়, অর্থাৎ পজিটিভ ডিগ্রি আর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আমরা যে ইউজ করি সেই 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 দেন আর সেই অ্যাজ এগুলো যদি থাকে সেটা হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন, সেটা হবে। আচ্ছা, শি আর্নস মোর দ্যান হার ব্রাদার, সে তার ভাইয়ের থেকে বেশি কামায়। এই যে দেন, এখানে দেন আছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। তারপর শি ইজ নট সো স্টুপিড অ্যাজ ইউ থিঙ্ক। এখানে সো এর জায়গায় তুমি চাইলে অ্যাজও দিতে পারো, আমরা যে পজিটিভ ডিগ্রিতে পড়েছি এখানে আরেকটা অ্যাজ আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এবং এইটাও হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। তারপরেরটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার এখানে কি কি আসে? লাইক অথবা অ্যাজ আসে, অ্যাজ দো আসে, অ্যাজ ইফ আসে। তাহলে এইটা কি হবে? shows how something happens, এটা দেখায় যে কিভাবে কিছু হয়। যেমন he talks as if he knew everything, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছুই জানতো। সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছুই জানতো। একটা কিছু হচ্ছে এটা বোঝাচ্ছে, লাইক অথবা অ্যাজ দো, যেন সে, অ্যাজ ইফ যেন সে, এরকম টাইপের যে সেন্টেন্সগুলো বোঝায় ওগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। তারপর ইউ মে ডু অ্যাজ ইউ প্লিজ। অ্যাজ ইউ প্লিজ মানে কি? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এটাও হচ্ছে তোমার, এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানারের মধ্যে পড়ে। তারপর রায়ান ওয়াকড পাস্ট অ্যাজ ইফ হি হ্যাডন্ট সিন আস, মানে কি? রায়ান তোমাকে পার করে চলে গেছে এমন ভাবে যে যেন সে তোমাকে দেখেইনি, কিন্তু সে আসলে তোমাকে দেখেছে। এরকম একটা কথা, একটা কিছু ঘটছে এমন একটা কথা যখন আমরা বলি তখন সেটাও আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানারের মধ্যেই পড়ে। আচ্ছা, আমি আরেকবার হচ্ছে আমাদের কোর্সটার কথা একটু বলি যে তোমরা অবশ্যই আমাদের কোর্সটাতে জয়েন করবে। যখন কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে তখন তোমার প্রত্যেকটা টপিক আরো ডিটেইলে পেয়ে যাবে। ভার্ব বলো, পার্টস অফ স্পিচ বলো, অ্যান্ড এভরিথিং অ্যাডমিশন রিলেটেড যা যা থাকে তোমরা অবশ্যই কোর্সটাতে হচ্ছে জয়েন হয়ে যাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই এই মাসে আমাদের কোর্সটা শুরু হয়ে যাবে। সো তোমরা হচ্ছে সাজেশন বুকও পেয়ে যাবে হার্ড কপি হিসেবে। সো আর প্রত্যেক উইকলি আমাদের অবশ্যই এক্সাম হবে, তো তোমরা কোর্সটাতে চাইলে জয়েন হতে পারো। ওকে, তারপর আসো। ওকে, আমরা তারপরের স্লাইডে চলে যাই। এখন আমরা হচ্ছে ভোকাবুলারি দিয়ে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে শেষ করব। আমরা আজকে কয়েকটা ভোকাবুলারি যেগুলো তোমাদের প্রিভিয়াস অ্যাডমিশন টেস্টগুলোতে এসেছে এমন 5টা ভোকাবুলারি আমি নিয়েছি। ওই 5টা ভোকাবুলারির সাথে সিনোনিম, অ্যান্টোনিম আর ওটা সেন্টেন্সে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমি হচ্ছে এক্সাম্পল হিসেবে এনেছি। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, ভোক্যাবসের প্রথমে হেরিটেজ কথাটা আমরা
একদম ছোটবেলা থেকেই পড়ে এসেছি। কালচারাল হেরিটেজ বলো বা তোমরা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলো, এই জিনিসটা, এই বিষয়টা আমরা অনেক আগে থেকেই পড়ে এসেছি, তাই না? আমরা হেরিটেজ ওয়ার্ডটা অনেক শুনেছি, কিন্তু হেরিটেজ অ্যাকচুয়ালি জিনিসটা কি এটা হয়তো আমরা জাস্ট ওয়ার্ড হিসেবে চিনি, নাও জানতে পারি, জানতেও পারি। তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো নাও জানতে পারো। তো আমরা হেরিটেজটা এখন দেখি। হেরিটেজ অ্যাকচুয়ালি আমরা হেরিটেজ বলতে বুঝি হচ্ছে ঐতিহ্য। আর ঐতিহ্য জিনিসটা কি? দেখো, ভ্যালুজ দ্যাট উই ইনহেরিটেড ফ্রম পাস্ট, মানে কি? যেটা বংশ পরম্পরায় চলে আসে, আমাদের আদি পুরুষরা থেকে বংশ পরম্পরায় যেই ঐতিহ্য বা যে ভ্যালুজ বা যে কালচারটা আমরা হচ্ছে এখন প্র্যাকটিস করি, সেই জিনিসটাই হচ্ছে তোমার হেরিটেজ। এখন হেরিটেজের এটাই অ্যাকচুয়াল হচ্ছে তোমার সংজ্ঞা। এখন এটা কোনো প্লেস হতে পারে, এটা কোনো মানুষের কালচার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ফুড হতে পারে, সব কিছুই হতে পারে হেরিটেজ। সেটা হচ্ছে কি আমাদের ঐতিহ্য। এখন দেখো মিনিং, আচ্ছা মিনিংটা বললাম, আসুক সিনোনিম কি কি আসে? লিগ্যাসি, ট্রেডিশন, ইনহেরিটেন্স আর কালচার, এটা হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম কি কি আসে? নোভেলটি, মডার্নিটি, ইনোভেশন। এই প্রত্যেকটাই কি নতুনত্ব বোঝায়। আর এমনিতে হচ্ছে ঐতিহ্য কি বোঝায়? যেটা পাস্ট থেকে আসছে। অর্থাৎ অ্যান্টোনিমের ক্ষেত্রে পুরা কি আসবে? যেটা মডার্ন, যেটা নিউ। আর সিনোনিমের ক্ষেত্রে কি আসবে? যেটা পুরাতন, যেটা পাস্ট থেকে এখন পর্যন্ত বংশ পরম্পরায় চলে আসছে। ওকে, ইউজ ইন এ সেন্টেন্স হচ্ছে বাংলাদেশ ইজ প্রাউড অফ ইটস রিচ কালচারাল হেরিটেজ। বাংলাদেশের কি একটা রিচ কালচারাল হেরিটেজ আছে এবং বাংলাদেশ কি এটা নিয়ে অনেক প্রাউড। ওকে, আমরা তারপরের ওয়ার্ডে চলে যাই। তারপরের ওয়ার্ডটা হচ্ছে এক্সটেম্পোর। এক্সটেম্পোর অর্থ কি? এক্সটেম্পোর অর্থ হচ্ছে পূর্বান্নে প্রস্তুত না হওয়া, মানে কি একটা অপ্রস্তুত অবস্থা। তুমি এমন কিছু করবা প্রিপারেশন ছাড়া, স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন। এটা হচ্ছে কি মিনিং, এটার মিনিংটা কি? স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন। অনেক সময় আছে না যে হচ্ছে ক্লাসে কাউকে বলা হলো যে একটা স্পিচ দাও, যে অনেকে থাকে এরকম যারা উপস্থিত বক্তা হিসেবে স্পিচ দিতে পারে। তো অ্যাকচুয়ালি তাদের যারা হচ্ছে এরকম ভালো স্পিক করে, যারা স্পিচ দেয় এরকম ভালো স্পিকার যারা, তাদেরকে হচ্ছে এক্সটেম্পোর বলা হয় নরমালি। আচ্ছা, আমি দেখো এখন কি বলেছে? এক্সটেম্পোর কি? পূর্বান্নে প্রস্তুত না হয়, একটা ভার্ব। স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন, তাহলে কি হবে এখানে? সিনোনিম, যে যারা কোনো প্রিপারেশন ছাড়াই হচ্ছে কথা বলতে পারে, তাহলে এটা কি হবে? ইমপ্রম্পটু, স্পন্টেনিয়াস, আনপ্রিপেয়ার্ড, ইম্প্রোভাইজড। এটা হচ্ছে সিনোনিম গুলো আসবে। অ্যান্টোনিম গুলো আসবে কি? অবশ্যই উল্টাটা, যে প্রথমটা কি? যে প্রিপারেশন ছাড়া করে। আর অ্যান্টোনিমে তাহলে কি আসবে? যে প্রিপারেশন সহ করে। রিহার্সড, প্রিপেয়ার্ড, প্ল্যান্ড, ডেলিবারেট। এখন এটা ইউজ ইন আ সেন্টেন্স কি? She delivered an extempore speech that impressed the whole audience. She delivered an extempore speech that impressed the whole audience. এটার মানে কি? যে সে একটা মানে সে পুরো আনপ্রিপেয়ার্ড ভাবে একটা স্পিচ দিয়েছে। সে একটা আনপ্রিপেয়ার্ড ভাবে একটা স্পিচ দিয়েছে যেটা পুরো অডিয়েন্সকে ইমপ্রেস করেছে। তারপরের এক্সাম্পলে আসি। লুমিনিয়াস। লুমিনাসটা কি? লুমিনাস অর্থ হচ্ছে উজ্জ্বল। এটার অ্যাকচুয়াল মিনিং কি? গিভিং অফ লাইট অথবা ব্রাইট অর শাইনিং। এখন অবশ্যই উজ্জ্বলের সিনোনিম আমরা জানি রেডিয়েন্ট, গ্লোয়িং, শাইন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট। আমরা অনেক সময় লুমিনাস দিয়ে কিন্তু একটা ব্রাইট স্টুডেন্টকেও বোঝাতে পারি লুমিনাস দিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটা ব্রিলিয়ান্ট হিসেবে ইউজ হবে যদি আমরা লুমিনাস বলি। যদি বলি হি ইজ আ লুমিনাস স্টুডেন্ট, তার মানে কি সে অনেক ব্রিলিয়ান্ট, সে ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। আচ্ছা, তারপর আসি অ্যান্টোনিম। অ্যান্টোনিমে কি? ডার্ক, ডিম, ডাল। এখানে ব্রিলিয়ান্টের অপোজিটে আসে ডাল আর অবস্কিউর। ইভেন ডালটা নর্মালি ইউজ হয়, আমরা বলি অনেক সময় যে ও যে ড্রেসটা পরেছে ওই ড্রেসটার কালারটা ডাল, ওই রকম ডালও বোঝায়। ওকে, ইউজ ইন এ সেন্টেন্স
দ্য মুন লুকড লুমিনাস ইন দ্য ক্লিয়ার নাইট স্কাই, মানে রাতের অন্ধকারেও বা রাতের আকাশেও কি চাঁদটাকে উজ্জ্বল দেখাচ্ছিল, চাঁদটাকে উজ্জ্বল বা ব্রাইট দেখাচ্ছিল, শাইনিং দেখাচ্ছিল, যে রাতের এই অন্ধকারের আকাশেও চাঁদটাকে সুন্দর দেখা যাচ্ছে। তারপর আসো ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে কি মানবহিতৈষী বা দানশীল ব্যক্তি, যে অ্যাকচুয়ালি বলতে গেলে সে হচ্ছে এক প্রকার বিশ্বপ্রেমিক, যে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়। আ পারসন হু সিক্স টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দি আদার্স স্পেশালি বাই ডোনেটিং মানি অর রিসোর্সেস, মানে কি সে তার টাকার সম্পদ দিয়ে কি মানুষের জন্য কাজ করে, মানুষের ভালো চায়। ওকে, সিনোনিম কি? বেনেফ্যাক্টর, হিউম্যানিটেরিয়ান, ডোনার, প্যাট্রন। আর অ্যান্টোনিম কি? মিজার, সেলফিশ পারসন, ইগোটিস্ট। মিজার মানে হচ্ছে কৃপণ। ওকে, ইউজ ইন সেন্টেন্স, দ্য ফিলান্থ্রপিস্ট donated millions to build hospitals and schools for the poor। কি বলছে? যে ফিলান্থ্রপিস্ট কি করেছে? একজন মানবহিতৈষী বা দানশীল ব্যক্তি, যে সে মিলিয়ন টাকা হচ্ছে ডোনেট করেছে পুয়ার, গরিবদের জন্য, স্কুল আর হচ্ছে হসপিটাল বিল্ড করতে। ঠিক আছে, ক্লিয়ার ফিলান্থ্রপিস্টটা? ওকে, আমাদের আজকের হচ্ছে লাস্ট যে ভোক্যাবটা, সেটা হচ্ছে ট্রাঙ্কুইল, শান্ত অথবা নিরিবিলি। শান্ত অথবা নিরিবিলি। আচ্ছা, ট্রাঙ্কুইল মানে কি? শান্ত অথবা নিরিবিলি। মিনিং কি? ফ্রি ফ্রম ডিস্টারবেন্স, কাম অ্যান্ড পিসফুল। অবশ্যই যেটা শান্তি, কাম অ্যান্ড পিসফুল, শান্তিময় কিছু, সেটাই হচ্ছে ট্রাঙ্কুইল। তাহলে সিনোনিম কি হবে? কাম, পিসফুল, সেরেন, রেস্টফুল। আর অ্যান্টোনিম কি হবে? নয়েজি, ডিস্টার্বড, অ্যাজিটেটেড, রেস্টলেস। চারটা। ওকে, ইউজ ইন এ সেন্টেন্স কি হবে? দ্য ভিলেজ লুকড ট্র্যাঙ্কুইল ইন দ্য আর্লি মর্নিং সানলাইট। অবশ্যই গ্রাম অবশ্যই সকালে একটু চুপচাপই থাকে, আর তার উপর যদি ভোরবেলা হয় দেখতে আরো শান্তি শান্তি লাগে, এই জন্য বলছে দ্য ভিলেজ লুকড ট্র্যাঙ্কুইল। যখন ওই আর্লি মর্নিংয়ে যে রোদটা আসে, ভিলেজটাকে দেখে অনেক শান্তি শান্তি মনে হচ্ছিল, এই জন্য, বা নিরিবিলি মনে হচ্ছিল, তো এই জন্য বলা হয়েছে দ্য ভিলেজ লুক ট্র্যাঙ্কুইল ইন দ্য আর্লি মর্নিং। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে তোমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা হচ্ছে অবশ্যই নেক্সট ফ্রি ক্লাসগুলোতে জয়েন করবে, ক্লাস দেখবে যে ক্লাসের প্যাটার্ন কেমন হয়। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই যুক্ত থাকবে। তোমরা হয়তো পরে অনেকে লাইভ ক্লাসটা দেখবে, তাদের অনেক প্রবলেম থাকতে পারে, রেকর্ডের এই ক্লাসটা দেখতে পারো চাইলে। যে প্রবলেমগুলো থাকবে অবশ্যই তোমরা এখানে কমেন্ট করবে বা হচ্ছে আমাদের জানাবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই জানাবে। টিল দেন, গুড বাই। আর হচ্ছে একটা ডোরেমনের থ্যাঙ্কস তোমাদেরকে ক্লাসটা কষ্ট করে দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।